আচ্ছা, যদিও আমাদের এটা দ্বিতীয় লেকচার, কিন্তু আজকে আমরা আবার প্রথম লেকচারটাকে একটু রিক্যাপিচুলেট করে নিয়ে তারপরে শুরু করব হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারটা, যেখানে আমরা আলোর ক্ষেত্রে শুরুতে পড়েছিলাম আলো হচ্ছে বা অপটিক্সের তিন রকমের ধর্ম ঘটতে পারে, প্রপার্টিজ আছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন আর হচ্ছে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে। হ্যাঁ, তার মধ্যে রিফ্লেকশনের পার্টটা আমরা ক্লাস 9-10-এ যতটুকু শিখছি ততটুকুই যথেষ্ট, এর বেশি আমাদের দরকার হয় না। রিফ্র্যাকশনের জন্য আমাদের ক্লাস 9-10-এ একটা আলাদা চ্যাপ্টার ছিল, সেইটাকে একটু আরো গভীরভাবে আলোচনা করা হয়েছে আমাদের এই জিওমেট্রিক্যাল অপটিক্সের ভিতরে। কেমন? আচ্ছা, জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের ভিতরে। তো চলো শুরু করা যাক। তার মধ্যে আমরা দেখছিলাম আলোর প্রথমত যেই ধর্মগুলো ছিল, যে আলো কি করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায়, ডেন্সার থেকে রেয়ারারে যদি যায় তাহলে সে নর্মাল থেকে একটু দূরে সরে যায়, আর যদি উল্টা প্রসেসটা ঘটে, যদি এদিক থেকে রেয়ারার থেকে ডেন্সারের দিকে যাইতে থাকে, তখন দেখা যাবে তার প্রবণতা হচ্ছে বা টেন্ডেন্সি হচ্ছে নর্মালের কাছাকাছি চলে আসার। আর এইটা ছিল আমাদের স্নেলের একটা সূত্র, ছিল স্নেলের সূত্র, যেটা আমাদের 9-10 পর্যন্তই কাজে লাগছে, আর কাজে লাগে নাই। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা হয়তো তোমাদের মনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জিরো মিডিয়ামের সাথে হচ্ছে মিডিয়াম 1-এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে জিরো মিডিয়ামের সাথে মিডিয়াম 2-এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এটাকে আমরা হচ্ছে এই অনুপাতটাকে বা এই রেশিওটাকে হচ্ছে আমরা 1μ2 হিসেবে লিখতে পারি। আচ্ছা, আর এখানে বলা হয়েছে লাইট ট্রাভেলস দ্য সেম ডিস্টেন্স অ্যালং দ্য নর্মাল ইন দ্য সেম টাইম আর কি। ওকে, তারপরে আমরা হচ্ছে এখান থেকে কিছু ম্যাথ করছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করে, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান দেওয়া থাকলে আমরা হচ্ছে সেখান থেকে কীভাবে আই এর ভ্যালু বের করতে পারি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অ্যাঙ্গেল দেওয়া ছিল, আমরা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বের করছি। তারপরে এইখান থেকে আমরা দেখছি যে লাইটের দুই রকমের প্রপার্টি থাকে, একটা হচ্ছে ওয়েভ এবং পার্টিকেল। তার মধ্যে আমরা ওয়েভ নিয়ে কথা বলতেছি এখন শুধুমাত্র জিওমেট্রিক্যাল অপটিক্সের ক্ষেত্রে। সেখানে ওয়েভের ক্ষেত্রে একটা ইকুয়েশন ছিল ভি ইকুয়ালস এফ ল্যামডা, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট। তাহলে আমি যদি একটা টর্চের আলো যদি আমি বাতাস থেকে পানির ভিতরে দিকে আর কি নিক্ষেপ করি, বা পানির দিকে আর কি কি বলে এটাকে টার্গেট করি আর কি, তাহলে কি হবে? সোর্স কি চেঞ্জ হচ্ছে? সোর্স চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে টর্চ থেকে আলোটা বের হচ্ছে, তার মানে সোর্সটা ঠিকই আছে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাও সেমই থাকবে। তাহলে এই সূত্রের ভিতরে ভি ইকুয়ালস এফ ল্যামডার ভিতরে যদি আমার এফ কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ হচ্ছে এফ চেঞ্জ হচ্ছে না, তার মানে হচ্ছে যখন মিডিয়াম চেঞ্জ করতেছে তখন ভেলোসিটি প্রপোর্শনাল টু হয়ে যাবে আমাদের ওয়েভলেন্থ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখান থেকে আবার যে velocity in the denser medium will be less than the velocity in the rarer medium। তার কারণ হচ্ছে ডেন্সার মিডিয়ামের ক্ষেত্রে পার্টিকেলগুলো কাছাকাছি থাকে, তাদের ডেন্সিটি বেশি হয়, তো ওয়েভের জন্য পাস করাটা একটু টাফ হয়ে যায়, সেজন্য ভেলোসিটি একটু কম হয় আমাদের ডেন্সার মিডিয়ামের ক্ষেত্রে। সেম গোজ উইথ দ্য ওয়েভলেন্থ, কারণ হচ্ছে ভেলোসিটি এবং ওয়েভলেন্থ প্রপোর্শনাল, তার মানে হচ্ছে একই রকম একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো হচ্ছে ল্যামডার ক্ষেত্রে বা ওয়েভলেন্থের ক্ষেত্রে, ডেন্সার মিডিয়ামে ওয়েভলেন্থ কম হবে। আচ্ছা, এখন এই যে ভি প্রপোর্শনাল টু ল্যামডা আমরা বলছিলাম, সেটা থেকে আমরা v1 বাই ল্যামডা 1 ইকুয়ালস টু v2 বাই ল্যামডা 2 বলতে পারি, অথবা আমরা বলতে পারি এখান থেকে যে v1 বাই v2 ইকুয়ালস ল্যামডা 1 বাই ল্যামডা 2। এই ধর্মটাকে কাজে লাগায় হচ্ছে এইখানে ব্যবস্থাটা করা হয়েছে এখানে, যে দুইটা মিডিয়ামের ভিতরে CA বাই CB হবে হচ্ছে ল্যামডা A বাই ল্যামডা B। তার কারণ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য এই দুইজন প্রপোর্শনাল, এবং আরও অন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য এই দুজন প্রপোর্শনাল থাকে। এই কারণে আমরা এদের অনুপাতগুলোকেও সমানভাবে লিখতে পারি, এবং এটা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান। ঠিক আছে, আর আমাদের যে সি নট সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ছিল। কনভেক্স লেন্স সম্পর্কে আমরা পড়ছি যে কনভেক্স লেন্সের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে তার পেট মোটা হবে। আমরা হচ্ছে দেখছি বিভিন্ন সারফেসের উপরে আলো কীভাবে পড়ে, কনভেক্স সারফেস, কনকেভ সারফেস, সেটা অনুযায়ী আমরা নামকরণ করছি। কার নাম জানি পরে হয়, যে মানে যেটা হচ্ছে মেইন প্রপার্টিজ, যেটার পেট মোটা, যেহেতু পেট মোটাটার মেইন প্রপার্টি, তার মানে কনভেক্স ওর মেইন প্রপার্টি, প্রত্যেকটার শেষে থাকবে কনভেক্স, কনভেক্স এবং কনভেক্স, তাই না? আচ্ছা, এই যে লেন্সের মেইন প্রপার্টি পরে বসে। ঠিক একইভাবে আমরা যদি কনকেভের ক্ষেত্রে বলি, তাহলে কনকেভের হচ্ছে পেট চিকন। আমরা বিভিন্ন সারফেসে আলো ফেলে দেখছি কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। আমরা জানি যে যেটা আসল প্রপার্টি সেটা পরে বসে মেইন প্রপার্টি, তাহলে কনকেভ, কনকেভ, কনকেভ। বুঝলাম? আচ্ছা, তারপরে কি ছিল আমাদের রেডিয়াসের ব্যাপারটা। এখানে আমরা দেখতেছি যে যখন আমাদের আলো একটা কনভেক্স সারফেসের উপরে আলো পড়তেছে, তখন তার টেন্ডেন্সি হচ্ছে রেডিয়াসের দিকে যাচ্ছে, রেডিয়াসের দিকে বা হচ্ছে সেন্টারের দিকে যাচ্ছে।
তাহলে টুয়ার্ডস সেন্টার কনভেক্স সারফেসের উপরে পড়তেছে এবং তার ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস সেন্টার, সেটার ক্ষেত্রে আমরা বলবো তার রেডিয়াসটা হবে পজিটিভ। আর যদি কনকেভ সারফেসের উপরে পড়ে এবং অ্যাওয়ে অফ দ্য সেন্টার, সেন্টার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আমি বলবো রেডিয়াসটা নেগেটিভ বা লো। ওকে, আর একটা জিনিস এখান থেকে আমরা দেখাইছিলাম যে আলো এদিক থেকে এদিকে পড়তেছে, তখন দেখা যাচ্ছে যে একই সারফেস দুই দিক থেকে আলো আসার কারণে এক সময় সে আচরণ করে প্লাস আর এক সময় আচরণ করে মাইনাস। এটা তাহলে কিসের উপর নির্ভর করতেছিল? আমাদের আলো কোন দিক থেকে আসতেছে সেইটার উপরে। এখান থেকে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের একটা ধারণা পাইছিলাম। রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে আমরা দেখছি যে যেই জিনিস যত বেশি কার্ভি, যার কার্ভ যত বেশি, তার রেডিয়াস অফ কার্ভেচার তত কম, কারণ এটা রেডিয়াস এইটুকু, তাই না? কিন্তু যদি তুমি এইটুকের কথা বলো, এটা রেডিয়াস কিন্তু অনেক বড়, যে এখানে চ্যাপ্টা করে দেখানো হয়েছে, আসলে তার এত চ্যাপ্টা হয় না, তাই না? বস্তুত আসলে এমন চ্যাপ্টা হবে না। সার্কেলগুলো দেখতে হইলে কিরকম দেখতে হবে? এরকম হবে। আর একটা হয়তো মনে করো এটা কিভাবে আঁকবো, হচ্ছেই না। ধরে নাও এরকম। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে কোনটার জন্য রেডিয়াস বেশি। একই রকম একই জায়গা থেকে শুরু হয়েছে, কিন্তু এটা বেশি কার্ভি, তাই এটা রেডিয়াস এতটুকু। এটার কার্ভটা তুলনামূলক কম, সে কারণে এটা রেডিয়াসটা বড়। এই দুইটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি ছিল আমরা? তারপরে হচ্ছে আমাদের জাতীয় সূত্র, যেটা হচ্ছে আমাদের আলো রিফ্র্যাকশন হোক, রিফ্লেকশন হোক, ক্লাস 9 হোক, ক্লাস 10 হোক, 11 হোক, 12 হোক, একটাই সূত্র, সেটা হচ্ছে 1/f ইকুয়ালস 1/u প্লাস 1/v। এর ভিতরে আমরা কি করি যে যদি আমার অবজেক্ট এবং লেন্স, মানে অবজেক্ট এবং ইমেজ যদি লেন্সের দুই পাশে দুইজন থাকে, যেমন এটার ক্ষেত্রে এখানে অবজেক্ট আছে আর এইখানে ইমেজ ফর্ম করছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে লেন্সের দুই পাশে দুইজন আছে, সেটার জন্য লাইট রে নিজেরা ইটসেলফ ইন্টারসেক্ট হয়। তারা কি ইটসেলফ, তারা নিজেরা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে ফেলে। তারা যখন নিজেরা এই কাজটা করে, তখন আমরা বলতেছি যে লাইট রে হচ্ছে, মানে ইমেজটা হচ্ছে রিয়েল। রিয়েল ইমেজের জন্য ভি এর ভ্যালু পজিটিভ নিতে হয় আমাকে। ভি কোনটা ছিল? ভি ছিল আমাদের অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলতাম ভি। তাহলে ভি এর ভ্যালু পজিটিভ হইলো এবং আমি দেখতে পাচ্ছি আমাদের ইমেজ এখানে কি রিয়েল। রিয়েলের জন্য আমি পজিটিভ নিয়েছি। ঠিক একইভাবে যদি আমি দেখতে পাই যে এখানে পা এবং মাথা যেহেতু উল্টায় গেছে, সে কারণে আমরা এটাকে বলবো রিভার্সড। আদারওয়াইজ যদি পা এবং মাথা একই দিকে থাকে, যেমন এটার উপরের দিকে মাথা আছে, আমি যদি এইটার চেহারাটা পাইতাম এইরকম, তাহলে আমি কি বলতাম? যেটা স্ট্রেইট, যেরকম ছিল সেরকমই আছে, বা মাথা উল্টায় নেই। আচ্ছা, তারপরে এইখানে আমরা হচ্ছে অপটিক্যাল সেন্টার সম্পর্কে ধারণা পাইছি। হচ্ছে অপটিক্যাল সেন্টার হচ্ছে এমন একটা জায়গা যেই বরাবর আলো পড়লে আলো হচ্ছে কি করে, প্যারালালি একজন আরেকজন, মানে প্যারালাল লাইট রে আর কি ইমিট করে। হ্যাঁ, যদি সে এই মাঝখানে কোনো বিন্দু দিয়ে যায়। এখন আমি যদি অনেক পাতলা একটা, অনেক চিকন একটা, কি বলে এটাকে, লেন্স ইউজ করি, তাহলে সেটার ক্ষেত্রে এই যে প্যারালাল লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এত বেশি কমে আসে যে মনে হয় যে এটা একটা লাইটই একদিক দিয়ে ঢুকলো আর একদিক দিয়ে বের হয়ে গেল, কোনো রকম তার ডিফ্লেকশন, রিফ্র্যাকশন কিছুই হয়নি, ঠিক আছে, বা ডেভিয়েশন কিছুই হয়নি। এটা ছিল আমাদের অপটিক্যাল সেন্টার। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা কনভেক্স লেন্স ইউজ করছি, কিন্তু এটার ক্ষেত্রে ইমেজ এবং অবজেক্ট, এটা তো অবজেক্ট, এটা অবজেক্ট এবং এটা হচ্ছে আমাদের ইমেজ। তাহলে অবজেক্ট এবং ইমেজ লেন্সের একই পাশে আছে, এবং আমাকে মূলত দেখছি যে আলোক রশ্মিগুলা বা লাইট রেগুলা এই দিকে যায়, কিন্তু এই দিকে গেলে লাইট রেগুলা কখনোই একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। সেই কারণে আমাকে যে কাজটা করতে হয়, আমি একটু জোর করে এদেরকে পিছনের দিকে এক্সটেন্ড করে দিই। এটাকে জোর করে পিছনের দিকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করার ফলে তারা এই বি প্রাইম বিন্দুতে তারা ইন্টারসেক্ট করলো। এখন এইটা হচ্ছে তার মানে আমার বি এর জন্য ইমেজ বি প্রাইম এই জায়গায়, তাহলে বাকি পুরো বডিটা কোথায় হবে? এইখানে হবে, পুরো বডিটা এইখানে থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে লেন্সের একই পাশে তৈরি হলো। লেন্সের যদি একই পাশে দুইজন থাকে, তখন আমাদের ইমেজ হচ্ছে ভার্চুয়াল বা আনরিয়াল। এবং এটার ক্ষেত্রে দেখো আমি কিন্তু নিজেরা কিন্তু তারা ইন্টারসেক্ট করে না, আমি কি করছি, লাইট রেজ ওয়্যার ফোর্স টু ইন্টারসেক্ট, আমি পিছনের দিকে তাদেরকে এক্সটেন্ড করে ইন্টারসেক্ট করাইছি, ঠিক আছে। আর এদের যদি পা মাথার কথা চিন্তা করতে চাও, তাহলে দেখো মাথা উপরে আছে, এটার মাথা উপরেই আছে, তার মানে পা মাথা হচ্ছে ঠিকই জায়গায় আছে, তার মানে হচ্ছে এটা স্ট্রেইট অবজেক্ট। এবং আনরিয়ালের জন্য ভি হবে আমাদের নেগেটিভ, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রেও ভি হচ্ছে এই যে অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিস্টেন্সটাই হচ্ছে ভি, অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিস্টেন্স। ওকে, তারপরে আমরা পড়তেছিলাম হচ্ছে, এইটা আগেই পড়ছি আমরা, পি ইকুয়ালস 1/f দিয়ে হচ্ছে পাওয়ার বোঝায়। এবং কি হয়,
এফ যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে যেখানে লেখা আছে এফ এবং পি দ্বারা হচ্ছে আমি পজিটিভ নেগেটিভ দ্বারা কনভেক্স না কনকেভ কোনটা ইউজ হয়েছে বুঝতে পারি। আমাদের হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া বইয়েই লেখা আছে। আমরা লেন্স মেকারের জন্য একটা ইকুয়েশনের কথা বলতেছিলাম। আমরা বলতেছিলাম আসলে ব্যাপারটা কিরকম, যে আমরা এমনিতে যদি আমাকে একটা লেন্স দেওয়া থাকে, হ্যাঁ এমনিতে আমাকে ধরো একটা লেন্স দেওয়া আছে, এখন এই লেন্সটার ক্ষেত্রে আমি যদি লেন্সটার ফোকাল ডিস্টেন্সটা বের করতে চাই, কি বের করতে চাই, ধর মানে এভাবে তো আর বলে না, ধরো যখন ম্যানুফ্যাকচার কোম্পানিরা লেন্স তৈরি করে, ঠিক আছে, ধরো তাদেরকে এরকম একটা লেন্স তৈরি করতে হবে। এখন এই লেন্সটার ক্ষেত্রে হ্যালো, শুনতে পাচ্ছি আমাকে? হ্যালো, আচ্ছা, যেটা বলতেছিলাম আমি পড়াইতে থাকি। আচ্ছা, সেটা হচ্ছে যে লেন্স, হ্যাঁ আসল পড়া এখন এখান থেকে শুরু হচ্ছে। যে ধরে নাও যে এখানে অর্ডার দেওয়া হলো যে আপনি একটা কনভেক্স লেন্স বানিয়ে দিবেন, কনভেক্স লেন্স বানিয়ে দিবেন, এবং সেটার জন্য তার ফোকাল লেন্থ হইতে হবে আপনার 20 সেন্টিমিটার্স। তখন হচ্ছে তুমি লেন্সটাকে কিভাবে তৈরি করবা সেইটার জন্য হচ্ছে আমাদের লেন্স মেকার ইকুয়েশন তৈরি হয়, যেটা হচ্ছে ফ্যাক্টরিতে কিভাবে লেন্স তৈরি করে সেটার জন্য। তাহলে সেটার জন্য ইকুয়েশনটা আমি বলছি যে 1/f সমান হইতে হবে আমাদের, তুমি যে পার্ট যেই কি বলে এটাকে, যেই ম্যাটার দিয়ে বা হচ্ছে যেই ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এই লেন্সটা তৈরি করবা, সেই ম্যাটেরিয়ালের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয় সেইটা এখানে বসবে, ঠিক আছে। এবং আলো আলো নিয়ে কথা বলতেছি আমরা, মিউ মাইনাস 1, এবং তারপরে বসে হচ্ছে তার দুইটা যে কার্ভেচার থাকে, রেডিয়াস অফ কার্ভেচার, সেই দুইটার জন্য। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি এটা আমাদের R1 এবং এটা হচ্ছে আমাদের R2। এই দুইটা রেডিয়াস দেওয়া থাকে এবং এই ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকে। এইটা থেকে আমি হচ্ছে চাইলে এটার ফোকাল ডিস্টেন্স নির্ণয় করতে পারি। লেন্স মেকার ইকুয়েশন তৈরি হয় হচ্ছে মানে কাজ করে এভাবে যে তুমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছো সেই ম্যাটেরিয়ালের জন্য তো তুমি তো মিউ জানো, তাই না? এখন তুমি চাইতেছো যে তুমি একটা এখন রেডিয়াসটা ঠিক করেই তাহলে তার ফোকাস ডিস্টেন্সটা তৈরি করে ফেলতে পারবা। তাহলে তোমাকে আমি একটা এইটার ক্ষেত্রেই বলি যে এটা ধরো গ্লাসের তৈরি, হ্যাঁ আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে গ্লাসের তৈরি এই লেন্সটা, এবং অর্ডার দেওয়া হয়েছিল কত, 20 সেন্টিমিটার্স। এখন আমি বলতেছি এখানে ইউজ করা হবে হচ্ছে biconvex lens with same radius of curvature। তাহলে সেটার জন্য r এর ভ্যালু কত, রেডিয়াস অফ কার্ভেচারটা দুইটার জন্য সমান, তার মানে আমি বলতে চাচ্ছি r এবং r2, r1 এবং r2 এদের দুজনের যদি ভ্যালু সমান হয় এমনভাবে তৈরি করা হবে যে দুইটারই এই কার্ভটা সমান রকমের হবে, একই রকমের দেখতে হবে, এবং আমার যে ফোকাল ডিস্টেন্সটা সেটা হবে হচ্ছে 20 সেন্টিমিটার্স। তাহলে তোমার এইটার ক্ষেত্রে r এর ভ্যালু কত হবে? এখন মনে হতে পারে যে f দেওয়া আছে, r আমাকে বের করতে হবে, এবং r এবং r2 যেহেতু সমান এই দুটো বের করতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তো আমাকে দেওয়া নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লাগবে। এইটার ক্ষেত্রে তোমাকে আসলে মুখস্থ করবা না, মনে রাখবা তুমি জানো, সেটা হচ্ছে এয়ার থেকে, আমি যদি গ্লাসের কথা বলি, এয়ার থেকে গ্লাসের ভিতরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় হচ্ছে 3/2। এয়ার থেকে গ্লাসের জন্য হিসাব হবে হচ্ছে 3/2। ওকে, আচ্ছা তাহলে এইখান থেকে তুমি এবার বের করো, চেষ্টা করি আমরা যে 1/f। এখন এফটা তো আমার এসআই ইউনিট দেওয়া নাই, এবং পজিটিভ না নেগেটিভ সেটাও মাথায় রাখতে হবে। তাহলে আমি বসাই দিলাম এখানে পজিটিভ 0.2 মিটার পাইছি। আচ্ছা, বসাই দিলাম। ওকে, এরপরে আচ্ছা তোমরা কি আসো, কেউ কি আসি, একটু রেসপন্স করি তো, বুঝতেছি নাকি। হ্যালো, জি স্যার। আচ্ছা এখন হচ্ছে আমি বলে দিলাম যে আমাদের কি বলে এটা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের জন্য সেটা হয় হচ্ছে 3/2, আর আমার এটাকে এসআই ইউনিটে আমি নিয়ে নিলাম হচ্ছে 0.2 মিটারে। এখন আমি এর ভিতরে মান বসাতে চাচ্ছি, কিন্তু এখানে মান বসানোর আগে কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে এই রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কোনটা কীরকম হবে। যদি আমি নর্মালি ইকুয়েশনটা বসাতে যাই তখন কি ডিফিকাল্টিস ফেস করতে হয় দেখো। ধরো এখন আমি হচ্ছে 1/f বসাবো, তার মানে হচ্ছে 1/0.2 বসাই দিলাম। তারপরে আমাদের জন্য যে ইয়া ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2 দিলাম, -1 দিলাম, ভালো কথা। তারপরে যখন আমি এখন বলা হয়েছে যে দুইটার রেডিয়াস অফ কার্ভেচার সেম, তাহলে দুইটাই কি R1 এবং R2 এর পরিবর্তে আমি এভাবে ধরে নিতে পারি যে R1 = R2
ইকুয়ালস আর, এভাবে ধরে নিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি 1/r মাইনাস 1/r, তাই না? তাহলে এইটা কি জিরো হয়ে গেল? বলো তো বুদ্ধি করে, এটা কি জিরো হয়ে যাবে তাহলে? 1/r মাইনাস 1/r, তাহলে আমি পাবোটা কি আসলে? আর তো পাচ্ছি না। তাইলে তাহলে এখানে কি করলে আমি আরটা বের করতে পারি, বুদ্ধি করে বলো তো। বলো বলো বলো। স্টুডেন্ট নেই। হুম। ভাইয়া তখন যতগুলো স্টুডেন্ট ছিল এখন তো কেউ নেই। যাই হোক, তুমি বলো, যে আছি সেই বলো। স্যার কোয়েশ্চেনটা একবার করতে পারবেন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো এখানে ভ্যালু বসায় দিছি, এফ এর ভ্যালু বসায় দিছি এই জায়গায়, তাই না? এই যে আমরা এখান থেকে 20 সেন্টিমিটার দেওয়াই ছিল, এখানে আমি 0.2 বানায় ফেলছি। আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা মুখস্থ রাখতে হবে, যে গ্লাসের জন্য 3/2 হয় বা 1.5 হয় আর কি। 1.5 3/2 একই তো কথা। তাহলে এখানে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বসায় দিলাম, -1ও বসায় দিলাম। বলে দিছে বাইকনভেক্স লেন্স তুমি তৈরি করবা যার দুই পাশের রেডিয়াস অফ কার্ভেচার সমান হবে। তাহলে রেডিয়াসটা আসলে হবেটা কত? এইখানে রেডিয়াস যেটা r1 এবং r2 এই দুটো হবে সমান। তাহলে আমি এখানে বলতে পারি যে r1 ইকুয়ালস টু r2 ইকুয়ালস টু, ধরে নিলাম আমি এটা r। তাহলে r1 এবং r2 এর পরিবর্তে আমি r এবং r বসায় দিছি। ঠিক আছে? তাহলে এখন দেখা যাচ্ছে 1/r মাইনাস 1/r, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশটা কি জিরো হয়ে যাচ্ছে? জিরো হয়ে গেলে আমি এখানে পাবোটা কি আসলে? কিছুই তো থাকলো না, কোনো ভ্যারিয়েবল না, থাকলো না। তার মানে হচ্ছে, জিরো তো হ্যাঁ, জিরো হবে না জিরো কেন? হবে না। কেন, কিভাবে? জিরো থাকলে তার আর এর ভ্যালিউ বের করা যাবে না। আরে আমি তো প্রশ্নটা ওইটাই করতেছি, যে তাহলে আমার জিরোটা আসবে না, আসানোর জন্য আমি করতে পারিটা কি? সেইখানে আমাদের দেখতে হবে আমার লাইট রে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল। মনে করে দেখো, আমরা যখন লাইট পড়ছিলাম আর কি, তখন আমি ধরে নিচ্ছি লাইট প্রথমত এই সারফেসের উপরে পড়লো। আর ওয়ানের উপরে যখন লাইট পড়লো, সে কোন সারফেসে পড়ছে, কনভেক্স নাকি কনকেভ? এই সারফেসটা ভুলে গেছি। কনভেক্স। কনভেক্স সারফেস, এবং আমরা একটু আগেই তোমাকে পড়ায় আসলাম যে কনভেক্স সারফেসের জন্য রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ হয়, তাই না? আচ্ছা, তারপরে লাইট রেটা এরপরে কোন পথে যায়? তারপরে হচ্ছে, সে তো এমনিতে এর ভিতরে নড়াচড়া করে, আমি নড়াচড়া দেখাইতেছি না, সে কোন সারফেসের উপরে পড়তেছে সেটা দেখাইলাম। তাহলে এখন কোন সারফেসের উপরে পড়লো লাইটটা? এই জায়গায় এই সারফেসটা কি কনভেক্স নাকি কনকেভ? কনকেভ। কনকেভ সারফেস। তার মানে হচ্ছে কনকেভ সারফেসের জন্য আমার রেডিয়াস অফ কার্ভেচার হয় নেগেটিভ। তার মানে আমি এখানে যে কথাটা লিখছি এটাকে এভাবে লেখা যাবে না, সরাসরি এরকম না। এখানে ঘটনাটা হচ্ছে এরকম, r1 হচ্ছে পজিটিভ, তার মানে r1 মানে হচ্ছে শুধু r, এবং r2 মানে হচ্ছে মাইনাস r। মাইনাস r কেন? কারণ হচ্ছে এটা কনকেভ সারফেসের উপরে আলোটা পড়ছে। কনকেভ সারফেসের উপরে আলো পড়লে আমরা রেডিয়াসটা মাইনাস ধরে নিই, কিন্তু মানে এটার অ্যাবসোলিউট ভ্যালুটা সেম, অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান বা মডিউলাসটা সেম আসলে। হ্যাঁ, যদি এটা হয় 2 তাহলে এটা হবে -2, এরকম। তাহলে কি রেডিয়াসটা সেমই হইলো? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ পরের কথা, কিন্তু রেডিয়াসটা তো সেম হইলো। তার মানে হচ্ছে আমি যখন এখানে r1 এর ভ্যালু বসাইছি, r1 এরটা বসাইলাম r, এটা ঠিক আছে। তো আমি যখন r2 বসাইছি, r2 এর পরিবর্তে আমি rই বসাইছি, কিন্তু এটা কত হবে? -r। তার মানে এখানে একটা লুকানো মাইনাস আছে সামনে। তখন ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে 1/0.2 ইকুয়ালস 3/2 মাইনাস 1, মানে কত হয়? হাফ চলে আসে। আর এখানে থাকে কত? 1/r প্লাস 1/r। বুঝতে পারছি এবার? জি। বোঝো নাই মনে হয়। না, বুঝছি। এপাশে আসে 10, আর এখানে থাকে হচ্ছে 1/r প্লাস হচ্ছে 1/r। তাহলে এইটাকে আমি লিখতে পারি 2/r, তাই না? তাহলে এখান থেকে r সমান হয় হচ্ছে 2/10, দ্যাট ইজ 0.2 0.2 মিটার্স। তার মানে রেডিয়াস অফ কার্ভেচার হবে আমাদের জন্য 20 সেন্টিমিটার্স। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম? জি। হুম। তার মানে হচ্ছে যখন আমাদের মনে করো যে যখন দোকানদার বলে যে ভাই আমাকে একটা ফোকাল, মানে একটা ফোকাস ডিসটেন্স, কি বলে, একটা লেন্স দেন যেটার ফোকাল ডিসটেন্স হচ্ছে 0.2,
তখন সেই দোকানদার কি করে, তার ম্যানুফ্যাকচারারকে কল দেয়, দিয়ে বলে যে ভাই আমার 0.2 মিটারের একটা ফোকাল লেন্থের আমার কি লাগবে, চশমা লাগবে বা হচ্ছে লেন্স লাগবে, আপনি বানায় দেন। তখন সেই বেটা হচ্ছে এইখানে এই সূত্রগুলো ব্যবহার করে হচ্ছে সে দেখে যে রেডিয়াস অফ কার্ভেচার আমি যদি দুই পাশে 20 সেন্টিমিটার রাখি, তাইলে সেটার ফোকাল ডিস্টেন্সটা আচরণ করবে হচ্ছে 0.2 এর মতন। এবং 0.2 ফোকাল ডিস্টেন্সের জন্য পাওয়ার কত হয় বলো তো? এই যে এখানে যেটা বলছি এটার জন্য পাওয়ার কত? যে লেন্সটা চাওয়া হয়েছে সেই লেন্সের পাওয়ার বলো 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 বলো। পাওয়ারের জন্য সূত্র ছিল 1/f। তাহলে 1/f এখানে আমার ইউনিট এসআই জিজ্ঞেস ইউনিটে বসাতে হয়। তাহলে আচ্ছা 1/0.2 দ্যাট ইজ 5 প্লাস 5 এবং ইউনিট হচ্ছে ডাইঅপ্টার, তাই না? তার মানে হচ্ছে সেই যে আমি যখন অর্ডার দিয়েছিলাম চশমাটা তখন সে বলছিলাম যে মানে ডাক্তার লিখে দিছিল যে আপনি 5 ডাইঅপ্টারের চশমা ব্যবহার করবেন, প্লাস 5 ডাইঅপ্টারের। তারপর আমি যখন দোকানদারকে দিছি, দোকানদার দেখছে এটা প্লাস 5 ডাইঅপ্টারের, ওই মনে করো একটু হিসাব নিকাশ করে বললো যে এটা তো তাহলে 20 সেন্টিমিটার হবে ওর ফোকাল লেন্থ। আচ্ছা ঠিক আছে। তখন সে তার ফ্যাক্টরিতে ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আমার 20 সেন্টিমিটার ফোকাল লেন্থের একটা লেন্স বানায় দেন। তখন ওই ব্যাটা কি করে, তখন হচ্ছে এরকম করে সে অঙ্ক টঙ্ক করে সে বের করে যে রেডিয়াস অফ কার্ভেচার যদি আমি 20 সেন্টিমিটার নেই, তা এরকম একটা আমাকে কি বলে এরকম একটা অংশ কাটতে হবে আমাকে যেটা রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার হয় সেটার জন্য, তাহলে আমার মানে কি বলে আমার শপকিপার যেটা চাইছে আর কি সেটা আমি তাকে অর্ডারটা ডেলিভারি করতে পারবো। বুঝতে পারলাম? এটা হচ্ছে এই জন্য বলা হয় লেন্স মেকার ইকুয়েশন, লেন্স তৈরির জন্য এই ইকুয়েশনটা ইউজ করা হয়। বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এই একই ইকুয়েশন এবার আমরা একটু অন্য জায়গায় ব্যবহার করি। সেটা হচ্ছে ধরে নাও আমরা আরেকটা ম্যাথ করতেছি, সেটার জন্য দেওয়া আছে ফোকাল ডিস্টেন্স বলে দিছে 20 সেন্টিমিটারস। ওকে, এখন তোমাকে বলছে এটা হচ্ছে তোমার কনভেক্সো কনকেভ লেন্স, কনভেক্সো কনকেভ লেন্স where the two radius of curves লিখলাম খালি কার্ভেচার বা কার্ভস। আর এই যে এখানে যখন আমার রেডিয়াস বলতেছি শুধু, তখন কিন্তু এখানে প্লাস আর মাইনাস সাইন তোমাকে কেউ দিয়ে দিবে না, তোমাকে নিজে বুদ্ধি করে বের করে নিতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবো। আচ্ছা, এখন বলে দিছে ফোকাল ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটারস, রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিছে দুইটা আমাকে, আর বলে দিছে এটা হচ্ছে কনভেক্স ও কনকেভ লেন্স। তাহলে এই লেন্সটা মূলত তার মেইন প্রপার্টিটা কি বলো তো? কনভেক্স আর কনকেভ দোনোটাই লেন্স। হুম, দ্যাট কি বলি এগুলা আমরা জানি। তাহলে আমি তো তোমার কোশ্চেন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হতে, আমরা এখানে আগেই পড়ে আসছিলাম যখন আমরা লেন্স পড়ছি যে এই যে এটার ক্ষেত্রে দেখো কনভেক্সের ক্ষেত্রে হয় হচ্ছে পেট মোটা। এখানে আমরা একটা লাইন দেখছি, সেটা হচ্ছে লেন্সের মেইন প্রপার্টি পরে বসে, লেন্সের মেইন প্রপার্টিটা পরে বসে। তার মানে যে লেন্সগুলো কনকেভ ও কনভেক্স, যেটার একবার দেখা যাচ্ছে সে কনকেভ সারফেসে পড়ে আর একবার একবার কনভেক্স সারফেসে পড়লো আর একবার কনভেক্স সারফেসে পড়লো, এই দিক থেকে দেখলে দেখা যায় এদিকে কনকেভে পড়ছে আবার কনকেভে পড়ছে। এই ধরনের লেন্সের একটা কনকেভ এবং আর একটা কনভেক্সের মতন আচরণ করে, কিন্তু মেইনলি এই লেন্সটার কি পেটটা মোটা, এই দুই পাশ চিকন, সে কারণে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কনভেক্স লেন্স। মেইন প্রপার্টি যেটা সেটা পরে থাকে। এখন তোমাকে কোশ্চেনে দিছে যেটা সেটা হচ্ছে কনভেক্সো কনকেভ, তার মানে এটা দেখতে কিসের মতো, এর মতন। মানে এটার মেইন প্রপার্টিটা কি পিছনের অংশটা দিয়ে নির্ধারিত হবে, তার মানে ওই লেন্সটা হচ্ছে মেইনলি কনকেভ লেন্স যার পেটটা হচ্ছে চিকন। বুঝতে পারছি? তাহলে পিছনের অংশ দিয়ে আমি নাম ডিসাইড করবো আর কি, মানে প্রপার্টি ডিসাইড করব। তাহলে আমাকে যেহেতু বলছে কনভেক্সো কনকেভ, তাহলে কনভেক্সো কনকেভের জন্য আমরা জানি যে মেইনলি লেন্সটা হচ্ছে কি বলে কনকেভ লেন্স। তাহলে কনকেভ লেন্সের জন্য ফোকাল লেন্থ যেটা দেওয়া আছে 20 সেন্টিমিটারস, ওইটা কি আসলেই 20 সেন্টিমিটারস? না, তার কারণ আমরা জানি যে কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাল ডিস্টেন্সটা হয় নেগেটিভ। তাহলে যেটা -20 সেন্টিমিটারস, এটাকে যদি আমি এসআই ইউনিটে নিই তাহলে সেটা হয়ে যায় -0.2 সেন্টিমিটারস, সরি 0.2 মিটারস। বুঝতে পারলাম?
বুঝছি না বুঝি নেই? জি বুঝছি। গুড। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোকাল লেন্থটা আমি বসাই দিলাম। এবার আমার বলছে হচ্ছে ইয়া দুইটা কি বলে এটাকে, রেডিয়াস অফ কার্ভেচার দুইটা দেওয়া দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার লাইট রেগুলা পেটটা চিকন করে রাখতে হবে। পেটটা চিকন হয় নাই, ধরে নিলাম হচ্ছে পেটটা একটু চিকন করি। হুম, হয়েছে কোনো রকম। পেট এখন চিকন হয়ে গেছে আর দুই পাশে মোটা আছে। আমি ধরে নিচ্ছি লাইট রে পড়তেছে হচ্ছে কিভাবে বুঝাবো, এই দিক থেকে না, এই দিক থেকে না, লাইট রে তো বলছে হচ্ছে এটা কি ছিল, ও সরি, ধ্যাত্তেরি, কোশ্চেনটাই ঠিক মতো তুলিনি। এটা দেওয়া ছিল না, কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে বাইকনকেভ লেন্স, বাইকনকেভ। আর এমনিতে যদি কনভেক্স ও কনকেভ হয় সেটা তো দেখছি, তাই না? তাহলে বাইকনকেভ লেন্স যদি দেওয়া থাকে, এক্সকিউজ মি, না সমস্যা নেই, ফোন নিজেই চুপ হয়ে গেছে। বাইকনকেভ লেন্স হচ্ছে যার দুই পাশেই হচ্ছে কনকেভ অবস্থা আছে, তার মানে এইরকম এরকম লেন্সে আমি নর্মালি দেখে অভ্যস্ত কনকেভের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে লাইট রে কথা চিন্তা করো, যদি লাইট রে এই দিকে আসে তাহলে প্রথমে কোন সারফেসের উপরে পড়লো? বলো। কনকেভ। কনকেভ সারফেসের উপরে পড়লো, তাহলে কনকেভ সারফেসের উপরে পড়লে আর ওয়ানটা কি হবে আমার জন্য? আর ওয়ানটা হবে নেগেটিভ, কনকেভের উপরে যেহেতু পড়ছে। তাহলে আর ওয়ান যদি নেগেটিভ হয় সেটার ভ্যালু কত? এই যে আমাদের এখানে দেওয়া ছিল 20 সেন্টিমিটার, তার মানে -20 সেন্টিমিটার। বুঝতে পারলাম? দ্যাট ইজ -0.2 মিটার্স। লাইট রে তারপরে এইখান থেকে যেহেতু থেমে যায় সাথে পরের সারফেসে পড়বে। পরের সারফেসে যখন সে পড়লো তখন এই সারফেসটা এখন কি ওর জন্য, কনকেভ নাকি কনভেক্স? কনভেক্স। কনভেক্স, এবং কনভেক্সের জন্য আমরা জানি রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ হয়, তার মানে R2 যেটা পরের মান 40 সেন্টিমিটার সেটা পজিটিভই নিতে হবে, তার মানে পজিটিভ 40, তার মানে 0.4 মিটারস। ওকে, তাহলে এবার দেখো আমার এমনিতে যে লেন্স মেকার ইকুয়েশনটা এবার আমরা লিখি একটু। লেন্স মেকার ইকুয়েশন হচ্ছে 1/f ইকুয়ালস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স -1, 1/r1 -1/r2। এরপরে হচ্ছে এর ভিতরে মান বসানোর কাজ। তাহলে এফ এর ভ্যালু আমি পাইছি হচ্ছে -0.2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি জানি না, বের করতে হবে ওইটাই। আর এইখানে আর ওয়ানটা আমি বের করছি হচ্ছে কত, আর ওয়ান হচ্ছে -0.2, এখানে একটা মাইনাস আছে, তাহলে 1/-0.2 মাইনাস আর2 ছিল আমার জন্য শুধুমাত্র 0.4। এবার এখান থেকে তোমাকে বের করতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ কত, দেখো তো কত আসে। ক্যালকুলেটর কই আমার, কত আসে একটু দেখো। 1.76 এর মতন কিছু একটা আসতে পারে, পাইছি। ক্যালকুলেটর নিয়ে বসছিলাম আগেই। জি ভাইয়া। -0.2 ইনভার্স -0.4 ইনভার্স কত আইছে? ভাইয়া ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না। তো তোমাকে তো আগেই বলা হয়েছিল ক্যালকুলেটর নিয়ে বসতে। এটার অ্যান্সার আসবে হচ্ছে 1.667, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 5/3 আর কি, মানে যদি একদম ফ্র্যাকশনে হিসাব করি তাহলে দেখা যাবে এটা আসতেছে 5/3। 5/3। আর এটার কি কোনো ইউনিট আছে না নাই বলো তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের? না। কেন নাই বলো দেখি? নাই। কেন নাই? কি দোষ করছে ওর? কেন নাই? সবার তো আছে, ফোকাল ডিস্টেন্সের আছে, বইয়ে রেডিয়াসের আছে, ওর কেন নাই? বইয়ে ছিল। নাই। হুম, বইয়ে নাই বলে নাই, এটা আবার কি ধরনের কথা? এটা জানি একটা না কেন নাই। বুদ্ধি করে বলতে হবে তো। এই দেখো, এমনিতে মিউ আমরা পাই কোথা থেকে? সাইন আই বাই সাইন আর থেকে। সাইন আই এই জিনিসটা কি একটা ত্রিকোণমিতিক অনুপাত না শুধুমাত্র,
যদি একটা ত্রিভুজ আমি বলে দিই এখানে হচ্ছে এটা আই আই আর এটা ধরলাম বলে দিলাম 5 3 আর এটা ধরলাম হচ্ছে 8, হ্যাঁ, যদি এরকম হয় না আসলে, তো সেটার জন্য এটার জন্য আমি সাইন আই সমান কত বলতে পারি? সাইন আই সমান এখান থেকে লেখা যায় যে 3/8। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 3 একটা ডিস্টেন্স এবং 8 একটা ডিস্টেন্স বা হচ্ছে কিছু একটা বাহুর দৈর্ঘ্য, এবং এখানে যদি মিটার মিটার ইউনিট থাকে তারা হচ্ছে কাটাকাটি চলে যায়, এবং এই জিনিসটা নিজেরই কোনো একক নাই। সাইনের নিজেরই কোনো একক নাই, উপরেরটারও একক নাই, নিচেরটারও একক নাই, সে কারণে এটার এমনিতেও কোনো একক নাই। যদি অন্যভাবে চিন্তা করি, সি এ বাই সি বি দ্বারা যদি ধরি দুইটা রিফ্র্যাক্টিভ দুইটার জন্য ভেলোসিটি ওই মিডিয়ামের ভিতরে, তাহলে উপরে মিটার পার সেকেন্ড নিচে মিটার পার সেকেন্ড দুইটাই কাটাকাটি চলে যাবে। ওয়েভলেন্থের কথা যদি চিন্তা করি, সূত্রের ভিতরে ছিল আমাদের ল্যামডা এ বাই ল্যামডা বি, তাহলে ওয়েভলেন্থের ইউনিট কি? ওয়েভলেন্থ ইজ অ্যাকচুয়ালি আ লেন্থ, তার মানে সেটার ইউনিট হচ্ছে মিটার এবং এটার ইউনিটও মিটার, তাই মিটার আর মিটার কাটাকাটি চলে গেল, কিছুই থাকলো না। তা সেই কারণে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট থাকবে না। মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা ম্যাথ গেল গা। আচ্ছা, আমরা আর একটা দেখি, সেটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইন এয়ার refractive index of এমনি লিখি, refractive index of a lens is 0.2 meter, what will be the RI in water? তার মানে হচ্ছে পানিতে যদি তুমি নিয়ে যাও ওই লেন্সটাকে, এখন তুমি পানির ভিতরে চুবাই দিছো, তখন ওই অবস্থায় তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত হবে? হোয়াট উইল বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন ওয়াটার, তাই তো? এখন এটা জিজ্ঞেস করছে। এখন এখানে কি রেডিয়াস আমাকে দিয়ে দিছে কোনোভাবে? রেডিয়াস কিন্তু কোনোটারই দেওয়া নেই, তাই না? কিন্তু আমাকে একটা কথা বলো তো, যে আমার এই অবজেক্টটা বা আমার যে লেন্সটা আছে সেই লেন্সটা আমি পানিতেই রাখি আর হচ্ছে আমি বায়ুতেই রাখি, যেখানেই রাখি না কেন, দুইটার ক্ষেত্রেই তার রেডিয়াস অফ কার্ভেচার কি কখনো চেঞ্জ হবে? বলো তো, হবে কি হবে না? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে না। হচ্ছে এটা যেহেতু গ্লাসের তৈরি, আমরা ধরেই নিই লেন্সগুলো বেশিরভাগই গ্লাসের তৈরি, তো এটা তো একটা সলিড অবজেক্ট, আর পানির ভিতরে ডুবাইলে তো আর সলিড অবজেক্টের সাইজ চেঞ্জ হয়ে যায় না, তাই না? সে কারণে আমার এই রেডিয়াস অফ কার্ভেচার R1 এবং R2 যা ছিল তাই থাকবে। তাহলে ধরে নিচ্ছে আমার উপরেরটা হচ্ছে, ধরে নিলাম হচ্ছে উপরেরটা আমার জন্য বায়ুতে বা হচ্ছে এয়ারে, আর নিচে হচ্ছে আমি ওয়াটারের জন্য চিন্তা করতেছি। তাহলে R1 R2, এটা হলো R1, এটা হলো R2। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি এখানে ইয়া করি, অ্যাক্সিস দুইটা দেই, দুইটা অ্যাক্সিস দিলাম। এখন আশেপাশে কি কি সারাউন্ডিংস আছে, এখন এই জিনিসটা নিজে কিসের তৈরি? গ্লাসের তৈরি। এইখানেও সে নিজে গ্লাসের তৈরি, তাই তো? কিন্তু তার আশেপাশের সারাউন্ডিংস বা তার বাইরের মিডিয়ামের উপরে, বাইরের যে মিডিয়াম সেটার ডেনসিটির উপরেও তো নির্ভর করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, তাই না? তার মানে হচ্ছে এইখানে আমি যদি বলি এয়ার আছে, এই পাশেও আছে এয়ার, নিচে এইখানে থাকে ওয়াটার, এইখানে থাকে ওয়াটার, তাই না? তার মানে এইখানে যখন আলো কাজ করবে তখন এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এইভাবে ডিনোট করা হবে না বলো তো? ডাব্লিউ মিউ জি, এইভাবে। তার কারণ হচ্ছে লাইট রে কোথায়? ওয়াটার থেকে লেন্সের ভিতরে ঢুকতেছে, ওয়াটার থেকে গ্লাস মিডিয়ামে ঢুকতেছে, তাহলে কি ডাব্লিউ মিউ জি হবে? বুঝতে পারলাম? জি। আর যদি এটার কথা বলি, তাহলে এইটার ক্ষেত্রে এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমি কিভাবে লিখবো? এটাকে লিখবো হচ্ছে এয়ার থেকে সে গ্লাসের ভিতরে ঢুকতেছে, তাই না? MUG। হুম, এ মিউ জি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি এইখানে একই লেন্সকে বাতাস থেকে পানির ভিতরে নিয়ে যাই, তখন লেন্সের সাইজ, তারপর তার রেডিয়াস অফ কার্ভেচার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তার সারাউন্ডিং এ যে মিডিয়ামটা আছে তার চেঞ্জ হচ্ছে বলে এটার ফোকাল লেন্থটাই চেঞ্জ হয়ে যাবে। তার কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাই চেঞ্জ হচ্ছে, আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ফোকাল লেন্থের সম্পর্ক আছে, সেজন্যই। আর R1 এবং R2 এর আবার ঠিকই থাকবে নিজের মতোই। আচ্ছা, আমি যদি ইকুয়েশন এখন মানে একটু বের করে নিই যে এগুলোর ভ্যালুগুলা কত আসলে। এই এয়ার থেকে গ্লাসে যাওয়ার জন্য আমি বলছিলাম যেটা মুখস্থ রাখতে হবে, এটা বইয়ে কখন বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না, এটা হচ্ছে আমাদের কত? এইটা 3/2। এয়ার থেকে গ্লাসে যদি যায়, এয়ার থেকে গ্লাসে যাওয়ার জন্য 3/2 এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 3/2 বসাইলাম। এবং আরও একটা জিনিস মুখস্থ রাখতে হয়, কিংবা এটা আসলে কোশ্চেনে দিয়েই দেয়, সেটা হচ্ছে এয়ার থেকে যদি ওয়াটারে যায়,
তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 4/3। আর তুমি জানো অলরেডি গিভেন তোমার জন্য হচ্ছে a মিউ জি 3/2। তোমার এখন দরকার হচ্ছে w মিউ জি, তাই না? তাহলে এইটার জন্য তোমাকে এখন বুদ্ধি করে কাটাকাটি করে বা হচ্ছে কোনোভাবে আর কি এদের অনুপাত তৈরি করে এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, যাতে আমি w মিউ জিটা বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? এটা দেওয়া থাকবে না, এটা বের করেই নিতে হবে তোমাকে, যে পানির ভিতরে ডুবানোর পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র জানি যে এয়ার থেকে যখন আসে তখন এয়ার থেকে আসা এবং জিরো মিডিয়াম থেকে আসাটা আমরা একই ধরে নিতে পারি, তাই না? তাহলে এইখানে আমরা এখানে এ না লিখে শুধুমাত্র মিউ ডাব্লিউ, শুধুমাত্র মিউ জি এভাবেও জিনিসটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে সূত্রটার ভিতরে এবার বলো তো মিউ জি উপরে হবে না নাকি মিউ জি উপরে হবে নাকি মিউ ডাব্লিউ উপরে হবে? মিউ জি। সাবাস, মিউ জি উপরে হবে, নিচে হবে মিউ ডাব্লিউ। তাহলে হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে 4/3। তাহলে এটা দেখো 9/8 আসে খুব সম্ভবত। এটা ক্যালকুলেট করে দেখবা 9/8 আসতেছে। তার মানে এইখানে আমার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে এবার 9/2। পেয়ে গেলাম। আচ্ছা, এবার এইটার জন্য আমি একটা ইকুয়েশন তৈরি করি। ফর এয়ার মিডিয়াম, যখন সে বাতাসে আছে তখন তার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা তখন তার জন্য ফোকাল লেন্থ আমি বললাম হচ্ছে এয়ারের জন্য এফ এ দ্বারা প্রকাশ করলাম, এয়ার মিডিয়ামে আছে যেহেতু এফ এ, এবং এখানে লিখলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার মানে হচ্ছে এয়ার মিউ জি -1, এখানে হলো 1/r1 -1/r2। ঠিক আছে? বুঝছি এটা কি করলাম। এই উপরে যে ঘটনাটা ঘটে সেটাই লিখছি, খালি বায়ু মাধ্যমে বা এয়ার মিডিয়ামে ফোকাল লেন্থ, এয়ার থেকে গ্লাসে গেলে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় সেইটা -1, আর হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার যে দুইটা ছিল সেই দুইটা। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমি এখান থেকে আবার লিখতে চাই ফর ওয়াটার মিডিয়াম, তাহলে এবার ইকুয়েশনটা কীরকম হবে তুমি বলো তো? আমি এখানে এইটুকু বলে দিলাম, তারপরের অংশটুকু বলো। ডব্লিউ মিউ জি -1 w মিউ জি -1 1/r1 -1/r2। -1/r2। এখন আমাকে বলো যে এই দুইজনের ভ্যালু তো ডিফারেন্ট, তাই না? এই দুইজনের ভ্যালু ডিফারেন্ট, আমরা দেখছি একটু আগেই। আর এইটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু আমাকে বের করতে হবে, FW বের করতে হবে। কিন্তু যেই দুইজনের ভ্যালু এখানে দেওয়া নাই, এই R1 এবং R2, এদেরকে নিয়ে আমরা কই যাব? এদেরকে নিয়ে তাহলে কিভাবে ইকুয়েশন মানে কাজ করা যায়? আমরা একটা কাজ করি, এটা নাম দিই ইকুয়েশন 1, এইটা নাম দিই ইকুয়েশন 2। ওকে, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 নাম দিলাম। তারপরে আমরা কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বারটারে ভাগ করে দিব। 1 নাম্বার আর 2 নাম্বার যদি ভাগ করে দিই তাহলে কি পাওয়া যায়? প্রথমত যদি লেফট হ্যান্ড সাইডগুলো চিন্তা করো, তাহলে আমরা পাবো হচ্ছে FW/FA। এটা বুঝি? দেখো তো 1 কে 2 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যায় কিনা। FW টা উপরে চলে আসবে তখন, কারণ সে তখন এর নিচে ডিনোমিনেটরে চলে আসবে, তখন FW টা উপরে চলে আসলো। FW, ওকে, লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। তারপরে এইখানে কি থাকলো আমার, a মিউ জি -1, নিচে থাকলো w মিউ জি -1। আর আমাদের এইখানে যেই দুইজন ছিল r1 1/r1 -1/r2, এখানে ছিল 1/r1 -1/r2, এরা দুইজন কি কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে ওই দুজন আমার হিসাব থেকে বাদ হয়ে গেল। বুঝতে পারলাম? বুঝুনই মনে হয়। জি আচ্ছা, জি বুঝছি। বুঝছি। তারপরে এবার আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলোকে বসাই। আমাকে দেওয়া আছে এখানে কি বলে এটা, এয়ার থেকে গ্লাসের ভিতরে যাওয়ার জন্য, যেটা ছিল আমাদের 3/2। তাহলে 3/2 -1, আর নিচে হচ্ছে 9/8, যেটা আমি আলাদাভাবে বের করে নিয়েছিলাম, এই যে 9/8, সেটা হচ্ছে ওয়াটার থেকে যদি গ্লাসে যায় সেই জন্য। তাহলে 9/8 -1। দেখো উপরে আসে হচ্ছে আমার হাফ, নিচে আসে হচ্ছে আমার জন্য 1/8, which is actually 4। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা বলতে জি পারি FW সমান হচ্ছে 4 ইন্টু FA। তার মানে আমরা কিন্তু আসলে একটা জেনারেল ইকুয়েশন তৈরি করছি,
যেটার জন্য মানে এমন যে তোমার কাছে নো ম্যাটার হোয়াট ফোকাল লেন্থ কত দেওয়া আছে, আমরা কিন্তু পয়েন্ট টুটা এখনো ইউজই করি নাই, যেটার প্রথমে ইনিশিয়াল ফোকাল লেন্থ দেওয়া ছিল এয়ার মিডিয়ামে। সেই ইনিশিয়াল ফোকাল লেন্থ ইউজ না করে আমি ওখানে একটা ইকুয়েশন তৈরি করছি, সেখান থেকে এখানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে আপনার ফোকাল লেন্থ যতই হোক না কেন, আপনি যদি ওইটাকে পানির ভিতরে ডুবায় দেন তাহলে সেটার ফোকাল লেন্থ হয়ে যাবে 4 গুণ। বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি আমি ফোকাল লেন্থ দিয়ে রাখতাম 25 মিটারের, তাইলে পানির ভিতরে ডুবানোর পরে তার ফোকাল লেন্থ কত হবে? বলো বলো বলো। 25 মিটার ফোকাল লেন্থ দিছিলাম তোমাকে আমি শুরুতে, তাহলে পানির ভিতরে ডুবাইলে ওর ফোকাল লেন্থ কত হয়ে যাবে? 4 গুণ হবে তো 100 হবে, তাই না? আর এইখানে তোমার এই কোশ্চেনে দেওয়া ছিল ভাই আমি প্রশ্নটাই বুঝি নাই, কোনটা? এখন যেটা কি বললাম জিজ্ঞেস করছেন? জি জিজ্ঞেস করছি তোমাকে, মানে এই কোশ্চেন এইখানে যেটা দেওয়া আছে এটা কি বুঝছিলাম? তোমাকে একটা লেন্স দিছিল, তার ফোকাল লেন্থ হচ্ছে 0.2, সেটাকে পানিতে ডুবানোর পরে তার ফোকাল লেন্থ কত হয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। সরি, এটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন? ধ্যাত কি লিখছি এগুলা? এগুলো হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ অফ আ লেন্স ইজ 0.2, আর ফোকাল লেন্থ আর ওয়াটারে কত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তোমাকে ফোকাল লেন্থ দেওয়া হয়েছিল 0.2 মিটারের, সেটা পানিতে ডুবাইলে কত ফোকাল লেন্থ হবে সেটা। এন্ড ফাইনাল আমি যে ইকুয়েশনটা পাইছি সেটা দেখা যাচ্ছে যে ফোকাল লেন্থ অফ ওয়াটার ইকুয়ালস 4 ইন্টু ফোকাল লেন্থ অফ ইন এয়ার আর কি, মানে এয়ার মিডিয়ামের ফোকাল লেন্থ। তাহলে তোমাকে যদি আমি 25 মিটারের একটা ফোকাল লেন্থের লেন্স দিয়ে থাকি, তুমি যদি ওইটাকে পানির ভিতরে ডুবায় দাও তখন তার ফোকাল লেন্থটা কত হয়ে যাবে সেটা জিজ্ঞেস করতেছি। 4 গুণ হয়ে যাবে, তার মানে 25 হয়ে যাবে 100, জি 100 হয়ে যাবে। আর 100 এইটাতে আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা ছিল 0.2 দেওয়া ছিল আমাকে, তাহলে 4 ইন্টু 0.2 দ্যাট ইজ 0.8 মিটার্স। বুঝতে পারলাম? তার মানে এটাকে জি চাইলে তুমি একটা এমসিকিউ হিসাবে ইউজ করতে পারো, এমসিকিউ শর্টকাট হিসেবে, যে যখন যে কোনো ফোকাল লেন্থ তোমাকে দিয়ে দিক, তুমি যদি সেটাকে পানির ভিতরে ডুবাই দাও তাহলে সেটা 4 গুণ হয়ে যাবে ফোকাল লেন্থ। ঠিক আছে? বুঝতে পারলাম? জি ওকে, গুড। আচ্ছা, তাইলে আমরা আর একটা দেখি, আর কোনো ম্যাথ দেখা যায় কিনা। হ্যাঁ, পাইছি একটা। একটু আগে আমরা একটা বাইকনকেভ লেন্স নিছিলাম, তাই না? তাহলে এবার নিব একটা বাইকনভেক্স লেন্স। তোমাকে দেওয়া হচ্ছে একটা বাইকনভেক্স লেন্স যার দুই পাশে কি কনভেক্স সারফেস আছে। বাইকনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে দুইটা, দ্য টু রেডিয়াস। এখন এই রেডিয়াসগুলো সবসময় না পজিটিভেই দেওয়া থাকে কোশ্চেনের ভিতরে, তোমাকে হচ্ছে বুদ্ধি করে বের করে নিতে হয় যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। এই দুইটা দেওয়া আছে। এখন বলছে যে অবজেক্ট ইজ প্লেসড 60 centimeters away from the optical center. অপটিক্যাল সেন্টার থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে the image is formed thirty centimeters away on the other side. এবং এই 30 সেন্টিমিটারটা কোথা থেকে ডিসটেন্স? অপটিক্যাল সেন্টার থেকেই। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। তুমি যে লেন্সটা ইউজ করা হয়েছে সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো, আমাকে এখানে নর্মালি দিয়ে দিছে, এটা কি আসলে দুইটা রেডিয়াস দিছে, দুইটা রেডিয়াস দিল, আর দিছে হচ্ছে ইউ এবং ভি এর ভ্যালু। এটা কি বুঝি? আমি দেখি, বাইকনভেক্স তো, তাহলে বাইকনভেক্স এরকম দেখতে, তাই না? তাহলে বাইকনভেক্সের জন্য এবারে আমার অবজেক্ট কই রাখছে সেটাকে দেখে ফেলি আমরা। অবজেক্ট রাখা হয়েছে অপটিক্যাল সেন্টার থেকে 30 মিটার দূরে রাখা হয়েছে, ধরলাম এতটুকু, সরি 60 ধরলাম, 60 ধরলাম এতখানি, আর 30টা দেখা যাবে আর একটু কাছে, তার মানে এই রকম। বুঝতে পারছি?
হ্যালো। জি। আচ্ছা, এখন তোমাকে এখানে একটা কোশ্চেন মানে কোশ্চেনের ভিতরে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে যে দ্য ইমেজ ইজ ফর্মড 30 সেন্টিমিটার্স অ্যাওয়ে অন দ্য আদার সাইড। তার মানে লেন্সের যেই পাশে অবজেক্ট আছে তার উল্টা পাশে ইমেজ ফর্ম হয়েছে। আমরা এখানে একটা সূত্র দেখে আসছিলাম যে ভি পজিটিভ নেগেটিভ নেওয়ার ব্যাপারে, যে যদি আমার অবজেক্ট এবং ইমেজ লেন্সের দুই পাশে থাকে, অথবা লাইট রেগুলাকে তারা যদি নিজেরাই নিজেদেরকে ইন্টারসেক্ট করে, তখন যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে রিয়েল ইমেজ। হ্যাঁ, অবজেক্টের দুই পাশে থাকলে রিয়েল ইমেজ তৈরি হবে, এবং রিয়েল ইমেজের জন্য আমার ভি এর ভ্যালু হয় পজিটিভ। ভি মানে হচ্ছে অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি ভি। আচ্ছা, এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি তুমি রিয়েল ইমেজ ফর্ম করো, এখানে রিয়েল ইমেজ ফর্ম হয়েছে, রিয়েল ইমেজ ফর্ম করলে তোমার এই ইমেজটা হয় রিভার্সড, মানে পা মাথা উল্টায়া যায়। ঠিক আছে, যদি রিয়েল হয় তাহলে জি। রিভার্সড হবে। বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল হলে রিভার্সড হয়ে যায়। সেই কারণে তোমার এইখানে আমি যখন চিত্রটা আঁকছি তখন এইখানে সোজা ছিল, আমি এটাকে এই পাশে উল্টায় দিছি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমার এই যে এতটুকু ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 60 মিটারস, সরি 60 সেন্টিমিটারস, 60 সেন্টিমিটারস। আর আমার এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা কত, 30 সেন্টিমিটারস। ওকে। আচ্ছা, আর রেডিয়াস অফ কার্ভেচার দুইটা দেওয়া ছিল, একটা ছিল 15 ধরলাম, এইটা হচ্ছে 15, আর এটা ধরলাম 30। ঠিক আছে, একটা 15 একটা 30। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু মানগুলাকে সুন্দরভাবে লিখি। আমাদের এখানে ইউ এর ভ্যালু কত, 60 সেন্টিমিটারস, তার মানে 0.6 মিটার। ভি আমাদের পজিটিভ না নেগেটিভ বলো তো বুদ্ধি করে, একটু আগেই দেখায় নিয়ে আসছি, তাহলে এখানে বলো ভি ভি পজিটিভ না নেগেটিভ হবে। ভি, এই যে এতটুকু হচ্ছে ভি, পজিটিভ, পজিটিভ হবে কেন বলো তো? কারণ রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ এবং হচ্ছে লেন্সের দুই পাশে তৈরি হয়েছে, লেন্সের দুই পাশে তৈরি হলেই আমরা ধরে নেব সেটা রিয়েল ইমেজ। তাহলে আমাদের 30 প্লাস 30 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.3 মিটার্স। আর একটা ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ইউভি তো পাইলাম, আর রেডিয়াস অফ কার্ভেচার। এবার এখন লাইট আমি ধরে নিছি এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ইমেজ। তাহলে লাইট এই দিক থেকে গেছে, লাইট যদি এদিক থেকে যায় তাহলে দেখি আমরা লাইট যদি পাঠায় দিই এবার এদিকে, লাইট এখন গেল, এটা কোন সারফেসের উপরে পড়লো, কনভেক্স নাকি কনকেভ? এই সারফেসটা কনভেক্স। কনভেক্স সারফেসের উপরে কনভেক্স। পড়ছে, এবং এই সারফেসের রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি কত, 15 আছে। তাহলে এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। তাহলে পজিটিভ 15 সেন্টিমিটারস, দ্যাট ইজ পজিটিভ 0.15 মিটারস। আর টু, এবার আমরা দেখব আর টু। আর টু এর জন্য লাইট রে এবার এইখান থেকে এই দ্বিতীয় সারফেসের উপরে পড়বে, যেটা রেডিয়াস হচ্ছে 30 সেন্টিমিটারস। এখন এটা পজিটিভ না নেগেটিভ সেটা আমি বুঝবো কি দিয়ে, এইখানে যে সারফেসের উপরে পড়লো সেটা কনভেক্স নাকি কনকেভ দিয়ে। তার বলো এটা কনভেক্স নাকি কনকেভ? এই সারফেসটা কনকেভ। কনকেভ সারফেস। কনকেভ। তাহলে কনকেভ সারফেসের জন্য আমার রেডিয়াস অফ কার্ভেচার কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ, দ্যাট ইজ -30 সেন্টিমিটারস। কিন্তু তোমাকে কোশ্চেনে কিন্তু কখনোই এগুলাকে নেগেটিভে বলে দিবে না, কোশ্চেন সবসময় এগুলো পজিটিভেই লেখা থাকবে। তোমাকে দেখতে হবে লাইট রে কোথা থেকে কোথায় যাচ্ছে, সেইটা অনুযায়ী তুমি ভ্যালু বসাবা। তাহলে এটা হলো -0.3 মিটারস। ওকে, তাহলে এখন আমার কাছে রেডিয়াস অফ কার্ভেচার আছে, দুইটা আছে রেডিয়াস অফ কার্ভেচার। আমার কাছে এখন জানতে চাওয়া হয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে হচ্ছে মিউ সমান কত, এটা জানতে চাইছে, তাই না? তাহলে আমরা তো একটু আগে এতক্ষণ ধরে যে সূত্রটা শিখছি সেটা ছিল 1/f ইকুয়ালস ছিল মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, তাই না? তাহলে এখানে তো আমার f এর তো কোনো কাজ নাই দেখতেছি, f তো আমার দরকার নাই, আমার দেওয়া আছে আবার u আর v। তাহলে বলো তো uv এর সাথে f এর একটা জাতীয় সূত্র আছে বলছিলাম না, কি বলো তো সূত্রটা? আম, হুম, ভুলে গেছি। জাতীয় সূত্রটা হচ্ছে 1/f সমান হচ্ছে 1/u প্লাস 1/v। মনে পড়ছে? দেখছি এটা না আগে 9 10 তো ছিল, মনে পড়ছে না? আচ্ছা, তাহলে এটা জি। সমান আমি এভাবেও লিখতে পারি যে সমান 1/v প্লাস 1/u প্লাস 1/v। এখন দেখো আমি আর f নিয়ে আমার কাজ নেই, এই f এর সমান আমি এটা লিখলাম। এখন তার মানে এইটার সাথে আমি পুরো ইকুয়েশনটা ইউজ করতে পারি এই বক্সটার জন্য,
তাহলে এই বক্সটার জন্য এবার ইকুয়েশনের ভিতরে দেখো আমার কাছে ইউ আছে, ভি আছে, আর1 আছে, আর2ও আছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে এখানে নাই আর কি, মানে মিউ দরকার। মিউটা এখানে আমাকে বের করতে হবে ইজিলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি এখানে মিউটাকে ওর মতোই রাখলাম, মিউ মাইনাস 1 থাকলো, থাকুক। 1/r1, r1 এর ভ্যালু ছিল আমাদের জন্য 0.15 মাইনাস, তারপরে পড়ছে হচ্ছে নেগেটিভ রেডিয়াসের উপরে। তাহলে নেগেটিভ রেডিয়াসের জন্য কি বলি, r2 সেটা ছিল আমাদের -0.3, আর এখানে ছিল আমাদের জন্য u এর ভ্যালু 0.6, v এর ভ্যালু 1/0.3, তাই না? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে দাঁড়ালো μ1 মাইনাস এরকম, তারপর এটা হচ্ছে 0.15 মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 0.3, আর এখানে হচ্ছে এইটা বের করা কত হবে, এটা হিসাব করলে দেখা যাবে আল্লাহ জানে কি হবে। দেখি 0.6 ইনভার্স প্লাস 0.3 ইনভার্স, দ্যাট ইজ 5। ভালো, খুব সুন্দর সংখ্যা 5। আর ফাইনালি তুমি আরো 2-3 লাইন ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত মিউ সমান পাবা হচ্ছে ইকুয়ালস x minus 1, ক্যালকুলেটর নিয়ে বইতে কইছিলাম, কথাই শোনো না তোমরা। 0.15 ইনভার্স প্লাস 0.3 ইনভার্স, তাহলে x এর ভ্যালু আসতেছে 1.5, এবং ভেরি অবভিয়াসলি 1.5 আসাটাই স্বাভাবিক। কেন 1.5 আসবে? 1.5 মানে আমরা বলতে পারি 3/2। 3/2 কিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে করে দেখো তো, পড়াইছিলাম একটু আগেই। 3/2 কিসের গ্লাস, গ্লাসের জন্য, এয়ার টু গ্লাস, এয়ার থেকে গ্লাসে যাওয়ার জন্য। তার মানে এখান থেকে আমার কি হয়েছে, এয়ার থেকে গ্লাসেই গেছে, কারণ তার মানে আমার লেন্সটা গ্লাসের তৈরি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদেরকে শিখে নিতে হবে, সেটা হচ্ছে বিবর্ধন নামে একটা জিনিস, বা আমরা এটাকে ইংলিশে বলি ম্যাগনিফিকেশন। নাম শুনছি না আগে, ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের জন্য তোমরা বিভিন্ন রকমের সূত্র দেখছো তোমার 9-10-এ, সেটা ছিল হচ্ছে -l'/l, তারপরে হচ্ছে -v/u, এরকম দেখছো না? আবার মাঝে মাঝে এখানে মডিউলাস সাইনও ইউজ করতো, মনে আছে? জি। আচ্ছা, কিন্তু ইন্টারমিডিয়েটে আমাদের এই মডিউলাস টডিউলাস কিছু লাগবে না, মানে মডিউলাসটা লাগবে, ওই মাইনাস নেওয়াটার আসলে কোনো কাজ নাই। আমরা যে কাজটা করব, আমরা m সমান বা ম্যাগনিফিকেশন সমান, ম্যাগনিফিকেশন এর জন্য একটা সূত্রই মনে রাখবো, ম্যাগনিফিকেশন, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশনের জন্য মডিউলাস অফ v/u। কার সাথে মাইনাস আছে প্লাস আছে আমার কিচ্ছু জানার দরকার নেই, ডিরেক্ট এর ভিতরে মান বসাবো, v/u যা মান দিবে তাই, ঠিক আছে? তাহলে v/u করলে ম্যাগনিফিকেশন কত আসে, আমার এখানে v কত দেওয়া আছে, v দেওয়া আছে 0.6, আর u দেওয়া আছে, সরি, u দেওয়া আছে 60, আর v দেওয়া আছে 0.3, বা হচ্ছে 60 আর 30 আর কি, হ্যাঁ? তাহলে এবার মান বসাইলে হয় 0.3/0.6, তাহলে কত আসতেছে, হাফ আসে না? হাফ। তাহলে এই যে জি। হাফ আসলো, ম্যাগনিফিকেশনের ভ্যালু আসলো হাফ, এটার মানে কি বোঝায় আসলে বলো তো, কি বুঝি আমরা এটা দ্বারা? অবজেক্ট না, হ্যাঁ অবজেক্টটা 2 ইমেজ সাইজের। হ্যাঁ হ্যাঁ, উল্টা উল্টা বলতেছো আর কি, মানে একই কথা, মানে তুমি একই কথা উল্টা তুমি বলছো যে ইমেজের যে সাইজ অবজেক্টের ইমেজ, সাইজ হচ্ছে তার দ্বিগুণ আর কি, তাই না? হ্যাঁ অথবা আমরা দাগুন, বলতে হ্যাঁ। পারি আমার কাছে যে অবজেক্টটা ছিল, ইমেজটা তৈরি হচ্ছে তার অর্ধেক, তাই না? এটাই তো জি অর্ধেক, বুঝিনি? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তার মানে আমার সাইজ যদি একের থেকে ছোট হয়, তার মানেই বুঝতে হবে যে বস্তুটা ছোট হয়ে যাচ্ছে। কত ছোট হয়েছে? হাফ গুণ ছোট হয়েছে, বা হচ্ছে হাফ টাইমস ছোট হয়েছে। যদি আমার এটার লেন্থ থাকে, এবার বলো তো বুদ্ধি করে, এটার লেন্থ ধরো আছে 100 মিটার লেন্থ, হ্যাঁ লেন্থ বা হাইট আর কি, এই অবজেক্টের হাইট আছে 100 মিটার, তাহলে ইমেজের হাইট কত হবে? 50। 50, as simple as that, এটাই ম্যাগনিফিকেশন। এখন কোনো কারণে যদি তুমি দেখতে পাও যে এইখানে ম্যাগনিফিকেশনের ভ্যালু দেওয়া, মানে এইখানে একটা লেন্স ইউজ হয়েছে, তার পাশে ধরো আরেকটা লেন্স ইউজ হইলো, তার পাশে আরেকটা লেন্স ইউজ হইলো, বিভিন্ন রকমের লেন্স ইউজ হয়েছে, হ্যাঁ, তখন এই সবগুলোর জন্য একত্রে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই সবগুলো লেন্সের একত্রে ম্যাগনিফিকেশন কত, তখনও তুমি ওই একটা সূত্রই ফলো করবা। সেই সূত্রটা কি? ম্যাগনিফিকেশন সমান ওই একটা সূত্রই হবে, v/u। এটা একটা লেন্সের জন্য। পরে যদি তোমার আরেকটা লেন্স থাকে, তাহলে তুমি ইউজ করবা v2/u2। তারপরে আরেকটা যদি দেয়, তাহলে ইউজ করবা v3/u3।
u3 এরকম চলতেই থাকবে, বুঝতে পারলাম? যত তোমার লেন্স বাড়তে থাকুক না কেন তুমি এদেরকে গুণ করতে থাকবা, মনে থাকবে? জি। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের কাহিনী। এইটুক দিয়েই আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো আমাদের সামনে যে কমপ্লেক্স আর কম্পাউন্ডের জন্য যত কিছু আসে আর কি। এখন এর মধ্যে কি জানি একটা দেখাইতে চাইলাম, ও আচ্ছা, কথা হচ্ছে যে তোমার কাছে যে সব সময় এইভাবে লেন্সগুলো দেওয়া থাকবে ব্যাপারটা এরকম না। আমরা এখন দেখব মাল্টিপল লেন্সের জন্য কাহিনী কিরকম হয়। আমরা তো এতক্ষণ সিঙ্গেল লেন্স নিয়ে কথা বলছি, মাল্টিপল লেন্স ভুলে গেছিলাম যে এটাও পড়াইতে হবে। মাল্টিপল লেন্সের জন্য ঘটনাটা কিরকম সেটা হচ্ছে যে ধরো তোমাকে হচ্ছে এখানে একটা লেন্স দেওয়া হলো, সেটা হচ্ছে এরকম দেখতে, এটা কি একটা কনভেক্স লেন্স। তোমাকে আরো একটা লেন্স দেওয়া হলো, ধরো এই লেন্সটা হচ্ছে এইরকম। দুইটাই কিন্তু লেন্স, তাই না? দুইটাই কিন্তু কি লেন্স? কনভেক্স লেন্স, কারণ দুইটারই কি পেট মোটা, তাই না? দুইটারই পেট মোটা, তার মানে দুইটাই হচ্ছে আমাদের কনভেক্স লেন্স। এইটারও পেট মোটা এই জায়গায়, এইটারও এই জায়গায় পেট মোটা, দুইটাই কনভেক্স লেন্স। কিন্তু এই দুইজন মিলে যদি একটা লেন্সের মতন আচরণ করে, বা হচ্ছে আমি তোমাদেরকে যদি বলি এটাকে ইয়া বের করছো না তোমরা, কি বলে এটারে, কি জানি বলে এটারে, রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মনে আছে? সিরিজের জন্য প্যারালালের জন্য আমরা ইউজ করতাম, জি। হ্যাঁ? জি। তাহলে ওইটার আসলে ব্যাখ্যাটা কিরকম ছিল, যে ওইখানে দুই তিনটা মাল্টিপল রেজিস্ট্যান্স আমি ইউজ না করে ওই সবগুলাকে রিপ্লেস করে আমি যদি শুধুমাত্র একটা ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স ওইখানে বসাইতে পারি, সেইটার জন্য রেজিস্ট্যান্সের মান কত হবে সেটাকে আমরা বলতাম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক একই রকমভাবে এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বের করতে হয়। ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কিরকম, যে এখানে দুইটা লেন্স যারা পাশাপাশি আছে এদেরকে যদি পাশাপাশি বসানো হয়, তাহলে লাইট রে যখন এদিক থেকে এখানে যাচ্ছে, এইটার বদলে কত ফোকাল লেন্থের একটা লেন্স দ্বারা আমি এটাকে রিপ্লেস করতে পারতাম সেটা এখানে ব্যবহার করা হয়, বুঝতে পারছি? জি। আচ্ছা, যেহেতু দুইটাই এখানে আমাদের কাছে দেওয়া আছে উত্তল লেন্স বা হচ্ছে কনকেভ লেন্স, সরি কনভেক্স লেন্স, তাহলে আমি দুইটার জন্য পজিটিভ ভাবে বলতে পারি। আচ্ছা, এইটার জন্য হিসাবটা কিরকম হয়, ধরো এটাকে এখানে দেওয়া আছে তোমার f1, ধরে নিচ্ছে এটা 5 মিটারস, এত বেশি হয় না যদিও। আর এইটার ক্ষেত্রে f2 যেটা হচ্ছে 1 মিটার। ওকে, এখন আমি চাচ্ছি যেটা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ নির্ণয় করতে। এটার জন্য সূত্রটা হবে 1 বাই এফ, মানে ইকুইভ্যালেন্টের জন্য কি লিখবো, ক্যাপিটাল এফ দিয়ে লিখি, ক্যাপিটাল এফ এখানে লিখলাম, ইকুইভ্যালেন্টের জন্য ইকিউ, বুঝতে পারতেছি? আচ্ছা, এইখানে হচ্ছে তাহলে 1 বাই f1 প্লাস 1 বাই এফ, বলো তো এটা সিরিজ রেজিস্ট্যান্সের মতন হিসাব নাকি হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্সের মতন হিসাবটা? প্যারালাল। সাবাস, প্যারালালের জন্য আমরা হচ্ছে এরকম 1 বাই আর কি 1 বাই আকারে প্রকাশ করি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ফোকাল লেন্থের ইনভার্স গুলা যোগ হয়ে তৈরি করতেছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা। কিংবা আমরা এখানে বলতে পারি 1 বাই এফ সমান না কি ছিল, পাওয়ার ছিল না, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি এখানে একটা পাওয়ার ইকুইভ্যালেন্ট সমান হবে, যদি তোমাকে দুইটা পাওয়ার দিয়ে দেয় তখন পাওয়ারের ক্ষেত্রে এরা আচরণ করবে সিরিজের মতন, দেখে মনে হবে যে সিরিজের মতন আচরণ করতেছে এরা। কিন্তু যদি আমি বলি ফোকাল লেন্থের কথা, তখন এটা কিসের মতন আচরণ করতেছে, প্যারালালের ক্ষেত্রে। তুমি শুধুমাত্র এটা মনে রাখো, হ্যাঁ, এটা মনে রাখলেই হবে, কিংবা যে কোনো একটা মনে রাখলেই হবে। আমরা জানি যে 1 বাই এফ সমানই তো এটা, এইটা যে এইটা হবে এটা কি না বোঝার কিছু আছে? এটা তো আমরা পড়ছি 1 বাই এফ সমান পি হয়, পি সমান 1 বাই এফ হয়, এফ সমান 1 বাই পি হয়, একই তো কথা। এখানে খালি এগুলোর ইনভার্স গুলোকে লেখা হয়েছে, 1 বাই এফ মানে পি টু, 1 বাই এফ ওয়ান মানে পি ওয়ান, 1 বাই এফ টু মানে পি টু, 1 বাই এফ ইকুইভ্যালেন্ট সমান হবে পি ইকুইভ্যালেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? ওই কাজটা এখানে করা হয়েছে। আচ্ছা, এখন আমি তো তোমাকে এখানে দেখাইছি যে দুইটাই যদি পজিটিভ হয়, যদি দুইটাই নেগেটিভ হয় তাহলেও সূত্র ওই একই, এখানে যা লিখছি তাই। তখন এফ এর 2 এর ভ্যালু হয়তো নেগেটিভ হবে, অথবা এফ 1 এর ভ্যালু নেগেটিভ হবে, অথবা দুইজনই নেগেটিভ হবে যদি দুইটাই আমার জন্য কনকেভ হয়, তাই না? দুইটাই যদি কনকেভ হয় তাহলে দুইটার ফোকাল লেন্থ কি নেগেটিভ দেখাবে, ওই নেগেটিভ করেই আমি অ্যান্সার যেটা বের করব সেইটাই হচ্ছে আমাদের জন্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হবে। তো তোমাকে এই ম্যাথটাই করো, এই ম্যাথের তুমি আমাকে বলো ইকুইভ্যালেন্ট পাওয়ার কত। এইটার ক্ষেত্রে পাওয়ার ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো, বুদ্ধি করে ম্যাথ করে বের করো। এটার জন্য ক্যালকুলেটর লাগবে না, বলেন দেখি। 7
7 কই পেলা? আচ্ছা দেখি। পাওয়ার ইকুইভ্যালেন্ট মানে আমরা না জানি 7 যে পাওয়ার দুইটা যোগ আকারে থাকে, p1 প্লাস p2 হয়, এরকম হয় তাই না? তাই তো? তার মানে হচ্ছে প্রথম লেন্সের পাওয়ার আর হচ্ছে দ্বিতীয় লেন্সের পাওয়ার নিব। তাহলে প্রথম লেন্সের পাওয়ার সমান আমি লিখতে পারি 1/f1 প্লাস 1/f2। তাহলে তোমাকে প্রথমটাতে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, পরেরটার ক্ষেত্রে দেওয়া আছে 1 শুধুমাত্র। তাহলে 1/5 হয় আসলে 0.2। মনে রাখতে হবে, এগুলো ছোট ছোট ইনফরমেশন মনে রাখা লাগবে। 0.2 আর এইখানে 1/1 দ্যাট ইজ 1। তার মানে ইকুইভ্যালেন্ট পাওয়ার যেটা আমি পাইলাম সেটা হচ্ছে 1.2। আর ইউনিট কি বলো তো? পাওয়ারের। ডাইঅপ্টার্স। ইউনিট হচ্ছে ডাইঅপ্টার্স, ক্যাপিটাল ডি। হ্যাঁ, বুঝতে পারছি এটা কেমনে করলাম? জি। আচ্ছা, তাহলে এখন একটা সহজ কিছু দেই যাতে তুমি করতে পারো। তাহলে সহজ যদি আমি কিছু দেই, তাহলে আগে তো লেন্সটা আঁকতে হবে। তাহলে আমরা একটা লেন্স নিলাম, সেটা হচ্ছে শুরুতে একটা লেন্স নিলাম হচ্ছে আমাদের জন্য, এটা কি কনভেক্স লেন্স নিলাম। আর একটা লেন্স ওর পাশেই বসাবো আমি, এইরকম দেখতে। এখন আমি ওর ফোকাল লেন্থগুলোর পজিটিভ নেগেটিভ কিছু উল্লেখ করে দিব না, তুমি নিজের মতন করে পজিটিভ নেগেটিভ ইউজ করবা, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে আমি দিচ্ছি হচ্ছে এটার ফোকাল লেন্থ 1/2 মিটার, আর এইটার ফোকাল লেন্থ তোমাকে বললাম হচ্ছে আমি 3 মিটার। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ তুমি নিজের মতন বসাবা। এখন তুমি আমাকে বলো ইকুইভ্যালেন্ট পাওয়ার কত হবে, অথবা তুমি আমাকে বলো, আমি লিখতেছি, তুমি বলো। দেখো উপরের স্টেপগুলো দেখো আমরা কিভাবে করছি, উপরের স্টেপও দেখতে পারো চাইলে। কি লিখবো তুমি বলো, আমি লিখতেছি। ভাইয়া 1.67 হবে। আমি তো জানি না আসলে কত হবে, করে দেখতে হবে। আমি তো এমনি মান দিছি। 1.67 আসছে আমার। আচ্ছা 1.67, লেটস সি। আচ্ছা প্রথমত এইখানে হচ্ছে p1 আর p2 আকারে লিখি, তার মানে প্রথমটার জন্য পাওয়ার, দ্বিতীয়টার জন্য পাওয়ার, অথবা আমরা এটা লিখতে পারি 1/f1 প্লাস 1/f2 হিসাবে, তাই না? আচ্ছা আমি তোমাকে বলে দিছিলাম যে আমি তোমাকে পজিটিভ নেগেটিভ কিছু দিব না, সেটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। প্রথমত যে লেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পেট মোটা একটা লেন্স। তাহলে পেট মোটা লেন্সের জন্য আমার ফোকাল লেন্থটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ হয়, আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ হয়েছে। তাহলে এটা হচ্ছে হাফ, হাফ দেওয়া ছিল, তার মানে আমার এখানে নিচে বসবে ডিনোমিনেটরের ভিতরে হাফ বসলো, ভালো কথা। আচ্ছা আর এইখানে আছে, তোমারটা হয়েছে মনে হচ্ছে যতদূর বুঝতেছি। তারপরে হচ্ছে F2, F2 এর ক্ষেত্রে এবার বলছে যে এটার চেহারা দেখো, এটা কিন্তু দুই পাশ চিকন আর দুই পাশ মোটা আর পেটটা আছে চিকন হয়ে। তাহলে এটা কি আমাদের কনকেভ লেন্স না, তাই না? তাহলে কনকেভ লেন্সের জন্য আমার কি হয়, ফোকাল লেন্থ নেগেটিভ হয়, তার মানে ফোকাল লেন্থ হবে -3। তাহলে প্রথমটার জন্য আমি পাচ্ছি 2, পরে পাচ্ছি আমি -1/3, তাই না? তাহলে এটা আসে কত আমার জন্য, 6, 5, 5/3। 5/3। আর তুমি যেটা বললা 1.66 নাকি? 1.66, 1.67। ওই একই কথা, 1.67। তার থেকে ভালো 5/3 হিসেবে রাখবা, হ্যাঁ ফ্র্যাকশন হিসেবে রাখাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে পারছি, তাহলে আমাদের জন্য মাল্টিপল লেন্স থাকলে আমরা কিভাবে হিসাব করব মনে থাকবে? আচ্ছা জি। মাল্টিপল লেন্সের জন্য ওই একইভাবে হচ্ছে পাওয়ার আর এইগুলাই দেওয়া থাকে। অথবা তোমাকে যদি এখন আমি এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করে দিই, তোমাকে যদি চিত্র দিয়ে দিই এবার এইরকম, এখানে একটা দিয়ে দিলাম, এইবার এখানে একটা অবজেক্ট বসাই দিলাম, এবং এখানে একটা অবজেক্ট বসাই দিলাম। তারপরে এদের হচ্ছে ডিসটেন্স বলে দিলাম তোমাকে, ধরো এইটুকু ডিসটেন্স হচ্ছে আর এইটুকু ডিসটেন্স, দুইটা ডিসটেন্স বলে দিব। ধরে নাও এটা দিলাম আমি হচ্ছে 30 সেন্টিমিটার, এই ডিসটেন্স দিলাম হচ্ছে আমি 20 সেন্টিমিটার। তাহলে এইখান থেকেও আমি চাইলে কি বিভিন্ন অপারেশন তৈরি করতে পারবো, তাই না? কারণ হচ্ছে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের জন্য, মানে কি বলে, এটা হচ্ছে মূলত আলোক কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, মানে ইকুইভ্যালেন্টের জন্য যেটা হবে সেটার আলোক কেন্দ্র থেকে দূরত্ব 30, এটার জন্য হচ্ছে 20, আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার আর কি 20, মানে ইউ এর ভ্যালু 30, ভি এর ভ্যালু 20, এভাবে বোঝাচ্ছি। সেগুলো দিয়েও আমাকে ইউ আর ভি রিলেট করে দিতে পারে, ওখান থেকেও আমাকে ফোকাল লেন্থ বের করা যায়। বুঝতে পারলাম? জি। আচ্ছা এইভাবে হচ্ছে মিশিয়ে দিতে পারে দুইটা। আচ্ছা মাল্টিপল লেন্স দেখছি আমরা, এখানে ম্যাগনিফিকেশনের একটা কাজ দেখে ফেলছি না?
ম্যাগনিফিকেশনটা আসলে কাজে লাগে কিভাবে সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিভিন্ন কি বলে সিআইডি টিআইডির ভিতরে দেখি না যে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে। তাহলে ম্যাগনিফাইং গ্লাসটা আসলে ইউজ করে কি করতে, কোনো একটা অবজেক্টকে একটু কাছাকাছি রেখে, অবজেক্টটাকে যথাসম্ভব ম্যাগনিফাইং গ্লাসের কাছাকাছি রেখে কি করার চেষ্টা করা হয়, আমরা বস্তুটাকে বড় করে দেখার চেষ্টা করি, তাই না? তাহলে ওর ভিতরে যে লেন্সটা ইউজ করা হয়, ওটা কি লেন্স না মিরর, এটা আগে বলো আমাকে, ওটা কি লেন্স নাকি মিরর? লেন্স। লেন্স। এবং সেটা কোন লেন্স কি মনে হয়, কখনো কি হাতে নিছো? তোমাকে কারেক্ট হইতে হবে এমন কোনো কথা নেই, তুমি গেস করো। আমি লেন্স বলছি। হ্যাঁ হ্যাঁ, কোন লেন্স? কনকেভ নাকি আচ্ছা, কনভেক্স? কন কনভেক্স। কনভেক্স। তোমার গেস হচ্ছে কনভেক্স এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা কনভেক্স লেন্সই ইউজ করা হয় এটার ক্ষেত্রে। আর জিনিসটা দেখতে হয় অনেকটা এইরকম, তাই না? হ্যাঁ, এরকমই দেখতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ম্যাগনিফাইং গ্লাস। তাহলে ম্যাগনিফাইং গ্লাসটা আসলে কনভেক্স মিররের জন্য কাজ করে, এবং কাজ করে যে কন কন কি বলে, একটা লেন্স কিন্তু ইউজ হয় সেখানে, এটা একটা ব্যাপার। এই যে জিনিসটা দেখতেছি এটার ক্ষেত্রে কিন্তু একটা লেন্স ইউজ হয়। আমরা সিম্পল যে ইয়াগুলার কথা বলি, সিম্পল কি জানি, সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপে যে পড়াশোনাগুলো করি, মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপের ভিতরে সেম মেকানিজম ইউজ হয়, সেখানেও একটা সিঙ্গেল লেন্স ইউজ হয়। সিঙ্গেল লেন্স, সিম্পল মাইক্রোস্কোপ। যদি তোমাকে দুইটা লেন্স দিয়ে কাজ করতে বলে তখনই সেটা কম্পাউন্ডের পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে সিম্পলের ভিতরে কি নিয়ে হিসাব করব আমরা? একটা লেন্স নিয়ে। একটা লেন্স কিভাবে কাজ করতেছে সেটা আমাদের বুঝতে হবে। যদিও এটা আমরা আগের দিনই বুঝাইছি, তারপরে এখানে আরেকবার দেখি, একটু সুন্দর করে বড় করে দেখি। এটা হচ্ছে আমাদের লেন্স, এইটা হচ্ছে আমাদের জন্য কি জানি এটা বলে, অ্যাক্সিস। তাহলে এবার হচ্ছে আমি ফোকাল ডিস্টেন্সগুলো একটু চিহ্নিত করি, এবং এটা স্কেল ধরে ধরে খুব নিখুঁতভাবে আঁকতে হয়, তা না হলে দেখা যায় যে তুমি অবজেক্ট যেটা চেহারা আসতেছে অ্যাকচুয়াল চেহারা আসে না। আমি সত্যি সত্যি ল্যাপটপের স্ক্রিনে হচ্ছে ইয়া বসাইছি, স্কেল ধরছি এখন। তারপর এটা হচ্ছে 1.5 ইঞ্চি দূরে নিলাম, এইখানে একটা এফ নিতেছি, না বেশি দূরে নিলে আবার সমস্যা হবে। এখানে একটা এফ নিলাম, আর এইখানে একটা এফ নিলাম, হ্যাঁ, দুইটা এফ নিলাম। আচ্ছা, এই জিনিসটা তো নোটিস করছি, সরি, এই জিনিসটা তো নোটিস করছিলাম যে সেখানে তোমার অনেক কাছ থেকে বস্তুটাকে দেখতে হয় ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে, মানে অবজেক্টের খুব কাছে নিয়ে যেতে হয়, দূরে রাখলে তো হয় না, তাই না? না। একটু কাছে নিতে হয়, দূরে রাখলে দেখা যায় যে মানে কেমন জানি এলোমেলো হয়ে আসতেছে চেহারাগুলো। তাইলে এইখানে আমি যে দুইটা বিন্দু চিহ্নিত করলাম সেটা ছিল এখানে একটা এফ, এবং এটা ছিল ওর জন্য হচ্ছে ওর যে ফোকাল যে পয়েন্টটা সেটা। আচ্ছা, এখন অবজেক্টটাকে আসলে রাখতে হয় ফোকাল লেন্থেরও ভিতরে, ঠিক আছে? ফোকাল লেন্থের ভিতরে না রাখলে সে ফোকাস করতেই পারে না, এটা হচ্ছে কথা। ফোকাল লেন্থের ভিতরে না রাখলে ফোকাস করতে পারবে না। আচ্ছা, অপটিক্যাল সেন্টারটা কই জানি থাকে, একদম ঠিক মাঝ বরাবর এইখানে। এখন হচ্ছে আমি এর ভিতরে লাইট রে পাঠিয়ে দেখি, একটা লাইট রে আমি পাঠাবো কোন বরাবর? প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালে। এটা আমাদের অ্যাক্সিস ছিল না, এই যে এটা আমাদের অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আমি একটা লাইট রে পাঠাবো, সেটা কোথা দিয়ে চলে যাবে বলো তো? এটার রিফ্র্যাকশন হয়ে কোথায় চলে যাবে? এই দিকে যাবে না এই দিকে যাবে, ফোকাল নাকি এই দিক দিয়ে চলে যাবে? পয়েন্ট। ফোকাল পয়েন্ট দিয়ে চলে যাবে এই দিক দিয়ে। শাবাশ, ভেরি গুড। হ্যাঁ। কিন্তু পারোই তো, কথা বলো না কেন? আচ্ছা, তাহলে এখান দিয়ে গেল, এবং আর একটা লাইট রে আমি পাঠাবো হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে, কারণ আমরা জানি যে অপটিক্যাল সেন্টার দিয়ে যদি আমি পাঠাই আর কি, তাহলে দেখা যাবে যে ও ওই বরাবরই চলে যাচ্ছে, আমি একটা ভালো মতো একটা ইমেজ তৈরি করতে পারবো। এখন এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই দুইটা বস্তু কি আছে, মানে দুইটা যে এই রে দুইটা যে গেছে, রে বা রশ্মিগুলা যে গেছে, এইখানে যে ডিসটেন্স ছিল এখানে ডিসটেন্স ক্রমাগত বাড়তেছে। তাহলে এরা কি আসলে কোথাও মিলিত হবে বলে মনে হয়? ইন্টারসেক্ট করবে আদৌ এই না। লাইট রে দুইটা? কারণ এর দূরত্ব বাড়তেছে কম, মানে ধীরে ধীরে, তো করবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, তারা যখন নিজেরা এইভাবে মিলিত হয় না তখন তাদেরকে আমরা হচ্ছে এক্সট্রা কিছু লাইট রে আমরা প্রোভাইড করি পিছনের দিকে, এগুলাকে এক্সটেন্ড করার মাধ্যমে, যেটার কারণে আমরা হচ্ছে একটা কি পাই, একটা কি বলে এটারে, ভার্চুয়াল একটা অবজেক্ট পাই, তাই না? ভার্চুয়াল ইমেজ পাই আর কি। হ্যাঁ। তো এটা হচ্ছে আরো অনেক দূরে যে মিলিত হবে একজন একজনের সাথে। আমি এটাকে আরেকটু বর্ধিত করি, দেখা যাবে হয়তো এখানে যে কোথাও হয়তো মিলিত হইতেছে, হ্যাঁ। এটা আরো পিছনে যাবে, আসলে আমি একটু জোর করে এদেরকে মিশাই দিছি। তার মানে কোথাও না কোথাও হবে, এটা তো বুঝতেছি, কারণ এই দিকে যেহেতু ডিসটেন্স বাড়তেছিল, উল্টা দিকে গেলে কি ডিসটেন্স কমবে? তার মানে একটা না একটা পয়েন্টে যে কোথাও না কোথাও ওরা মিলিত হবে, তাই না? বুঝছি না?
হ্যাঁ। তাহলে জি। ধরছি যে এইখানে মিলিত হইলো, এটা আমি যদি একটু লাইন বাঁকা টাকা করে করে দিছি, মিলাই দিছি। এখন এটার জন্য তাহলে আমার অবজেক্টের যেই ইমেজটা তৈরি হলো সেটা তৈরি হচ্ছে এই জায়গায়। আচ্ছা, ভালো কথা। এখানে তৈরি হইলো, এবং আমি যদি এগুলোর এখন নামকরণ করি একটু, এটার নাম ছিল আমার এ, এইখানে নাম ছিল বি। তাহলে এটা হয়ে গেল আমার বি প্রাইম, এটা হয়ে গেল আমার জন্য এ প্রাইম। ওকে। আচ্ছা, আর কি ইনফরমেশন দেখা যায় এখান থেকে? এখান থেকে আমি বলতে পারি এইটুকু হচ্ছে কি ইউ, এবং এইটুকুকে আমি কি বলতে পারি, ভি বলতে পারি, তাই না? বুঝতে জি পারলাম। অপটিক্যাল সেন্টার থেকে জি ডিস্টেন্সটা। আচ্ছা, আর কি ইনফরমেশন আছে এখানে? আচ্ছা, এতটুকুই যথেষ্ট আমার জন্য। এইখান থেকে কি কি সিদ্ধান্ত নিতে পারি আমরা সেটা দেখি। সেটা হচ্ছে যে আমরা যখন অবজেক্ট এইখানে রাখছি, তাই না? ধরে নাও যে এইটা হচ্ছে ম্যাগনিফাইং সেই গ্লাসটা, এইটা হচ্ছে সেই ম্যাগনিফাইং গ্লাসটা। এই পাশে যদি অবজেক্ট থাকে, তোমার চোখ কি এই পাশে আছে নাকি এই পাশে আছে বলো তো? ডানে আছে নাকি বামে আছে? বাম না ডান? কোন পাশে লেন্সের? বামে। বামে আছে, এখানে আছে। না, তাহলে স্ক্রিনে তো এটা আমার ডান, মানে আচ্ছা, ওই সাইড, মানে অবজেক্ট যেই পাশে আছে সেই পাশে নাকি তার উল্টা পাশে সেটা বলো। তার পাশে। উল্টা পাশে? জি। হ্যাঁ, উল্টা পাশেই রাখি, কারণ আমরা যখন ম্যাগনিফাইং গ্লাস রাখি, ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে মাঝখানে থাকে, অন্য পাশে অবজেক্টটা থাকে, আর আমি হচ্ছে অন্য পাশ দিয়ে দেখি, তাই না? আমি হচ্ছে এইখান থেকে অবজার্ভ করি যে এই জিনিসটাকে দেখতে কেমন দেখা যাচ্ছে, তাই না? বুঝতে পারলাম। জি। আচ্ছা, এখন এই অবজেক্টটার যদি এইখানে এত কাছাকাছি রাখা হয়, আমি যদি এইখানে আমার হ্যান্ডেলটা কই আছে, এই যে আমার ম্যাগনিফাইং গ্লাসের হ্যান্ডেলটা কই আছে, এই নিচে এইখানে আছে না? আমি যদি এটাকে ধরে নিয়ে তারপরে এই অবজেক্টের কাছে রাখলাম, ফোকাল লেন্থে যদি আমি ভিতরে নিয়ে চলে আসি এটাকে, তখন সেটার ক্ষেত্রে দেখা যায় যে এটার পিছনের দিকে এইখানে কোথাও একটা ম্যাগনিফাইড একটা সে ইমেজ তৈরি করতেছে। এখন এইটাকে যদি আমার দেখতে হয়, তাহলে এই লাইট রেগুলা কোথা থেকে আসতেছিল বলে মনে হয়? এই লাইট রেগুলো তো এই দিক থেকে আমি এগুলোকে এক্সট্রা বর্ধিত করছি, এক্সটেন্ড করছি পিছনের দিকে, কিন্তু ওরা তার মানে কোথা থেকে আসতেছে বলে মনে হবে? আরো পিছনের দিক থেকে, এখান থেকে কোথাও। তাহলে যেই লোকটা বা যেই মানুষ মানুষ যদি আসলে কেউ যদি এটাকে দেখতে চায় অবজেক্টটাকে, তাকে তাকাইতে হবে এইখান থেকে, তার চোখ থাকতে হবে এইখানে, এই চোখ থেকে সে হচ্ছে এইদিকে বস্তুটাকে যদি টার্গেট করে আর কি, তাহলে এই বস্তুটাকে সে হচ্ছে এইখানে দেখবে, এবং এই পিচ্চি বস্তুটাকে এই বড় আকারে দেখতে পাবে। বুঝতে পারছি কাহিনী? জি তার মানে এইখানে হচ্ছে আমাদের চোখ আছে, চোখটা কেমনে আঁকবো এখন? ধরে নাও এটাই তোমার চোখ, এটা আমার চোখ। সুন্দর। এটা হচ্ছে চোখ, এখানে অপটিক নার্ভ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অপটিক নার্ভস আছে, অপটিক নার্ভস। তাহলে আমার যদি এই ব্রেইন যখন বস্তুটাকে দেখতে যাবে, তখন এই লাইন বরাবর যদি আমি না তাকাই, যে লাইট রেগুলো থেকে এগুলো আসতেছে বলে মনে হয়, পিছনের দিকে এইটাকে যদি বাড়ায় দেই, তখন আমাকে এই দিক থেকে তাকাইতে হবে বস্তুটার দিকে। তাহলে দেখো, এখন আমার চোখ এখানে, মাঝখানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, তারপরে অবজেক্ট। এইখানে অবজেক্টটা আছে, কিন্তু আমরা তো এটাকে এখানে দেখি না, আমরা কই দেখি? আমরা এটাকে একটু দূরে দেখি এবং খুব বড় দেখি। বুঝতে পারলাম? এইটা হচ্ছে ওর জন্য জি ম্যাগনিফাইং এর কাহিনী। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, এখানে ভি এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? বি এখানে নেগেটিভ। নেগেটিভ কেন? কারণ আমি হচ্ছে প্রথমত লেন্সের একই পাশে আছে দুইজন, এটা হচ্ছে একটা টোটকা বুদ্ধি, শর্টকাট, যে লেন্সের একই পাশে থাকবে। আর আসল কাহিনী হচ্ছে যে লেন্সের যে আলোগুলো তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছিল সত্যিকার অর্থে আলোগুলো যাচ্ছিল এই দিকে, যারা হচ্ছে ক্রমাগত দূরে সরে যাচ্ছিল। আমি এদেরকে জোর করে পিছনের দিকে ফোর্সফুলি ইন্টারসেক্ট করাইছি, সেই কারণে আমি যেহেতু এটাকে জোর করে করাইছি, সেই কারণে এটা হবে হচ্ছে নেগেটিভ এবং একটা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ, কিন্তু তার পা এবং মাথা আবার ঠিক দিকেই আছে। তাহলে ভার্চুয়াল ইমেজ হয়ে এটা লাভটা কি হলো? আনরিয়েল ইমেজ বলতে আমরা আসলে দেখিটা কি বলো তো, গেস করো তো। এমনিতে আমরা জানি যে হ্যাঁ। সোজা মানে যেটাকে আমরা বলি স্ট্রেইট আর রিভার্সড, সেটার জন্য পা মাথা উল্টায় যায়। তার মানে যদি মাথা যদি উপরে থাকে, তাহলে দেখা যাবে যে মাথা নিচে নেমে আসছে। এইটার ক্ষেত্রে কি হয়? আনরিয়েল রিয়েলের ক্ষেত্রে কি হয়, গেস করো। আর দেখা যায়, কিন্তু ওইটা একটু কি মানে বড় দেখতে। মানে ওটাকে আমরা কেন আনরিয়েল বলতেছি? ওর সমস্যাটা কি? ওখানে কি হয়েছে ওর? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, কারণ মিররে আমরা যে ইমেজটা দেখি, এটা কি ভার্চুয়াল নাকি রিয়েল?
ভার্চুয়াল। ভার্চুয়াল ইমেজ এটাকে এই জন্য বলা হয়, তার কারণ আমি ভার্চুয়াল বলতে বুঝবো ভার্চুয়াল ইমেজের সামনে মানে একটা মিররের সামনে বসে যদি তুমি ভাত খাও, ডান হাত দিয়ে ভাত খাইতেছো, দেখে কি মনে হবে? বাম দিয়ে বাম হাত দিয়ে খাচ্ছ। ভাত খাচ্ছি। ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে ডান বাম উল্টে যায়। হ্যাঁ, বুঝতে পারলাম? তার মানে এইখানে আমি যে ভার্চুয়াল ইমেজটা আসলে দেখি একটা অবজেক্টকে যখন জুম করে দেখার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে ডান বাম উল্টে যাবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, আর যদি এটা রিভার্সড বলি, রিভার্সড জন্য তাহলে জানি কি ছিল আমাদের? রিভার্সড জন্য হচ্ছে পা মাথা উল্টে যায়। পা বা মাথা উল্টে যাবে। মনে থাকবে? ভাইয়া রিভার্স তো আর কখনো লেন্স হবে না, হ্যাঁ, কারণ রিভার্স হয়ে লেন্স তো আমার লাভ নাই। সবসময়। হ্যাঁ হ্যাঁ, রিভার্স হয়ে আমার আসলে হ্যাঁ, কোনো লাভ নাই, আমি দেখতে পাবো না জিনিসটাকে। হুম, রিভার্সের জন্য কাজ করে লাভ নেই। আমার এই উত্তল লেন্সটা বা এই কনভেক্স লেন্সই ইউজ হয় এই অবজেক্টকে বড় করে দেখার জন্য। এখানে হচ্ছে দেখা যাচ্ছে এটার ভ্যালু -v, এটার হচ্ছে u। আচ্ছা, এটা যদি তোমাকে যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবো বলো তো? ম্যাগনিফিকেশন কত হবে? আচ্ছা, সহজ একটা কথা বলি, এইখান থেকে যদি তোমাকে ম্যাথ করতে বলে, ফোকাল লেন্থ যদি বের করতে বলে uv দিয়ে, তাহলে কি করব? কিচ্ছু না, 1/f = 1/u + 1/v। এর ভিতরেই বসাবো মান। যখন v এর ভ্যালুটা বসাইতে হবে বলে দেওয়া থাকবে হয়তো 30, তখন 30 এর বদলে কত বসাইতে হবে তোমাকে বলো তো? কত 30 এর বদলে কত বসাবো? 30 এর বদলে বসাবো -30, আর কিছু না, কারণ এটা নেগেটিভ হয় আমি যা জানি। যদি u দেওয়া থাকে 10, 10 এর মতোই বসবে, u এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। 10 বসবে 10 এর মতোই, 30 বসবে -30 হিসেবে, ফোকাল লেন্থ যা বাইর হবে তাই। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভই বের হবে, নেগেটিভ আসবে না। আচ্ছা, যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু জিজ্ঞেস করে, ম্যাগনিফিকেশন কিভাবে বের করব? একটা জাতীয় সূত্র শিখাইছি, v/u। হ্যাঁ, এখন তোমার এর ভিতরে v জি, পজিটিভ না নেগেটিভ, তোমার যা খুশি তাই বসাও, আলটিমেটলি কিন্তু একটা বাইরে মডিউলাস সাইন আছে, সে কারণে অ্যান্সার কি আসবে? পজিটিভ, পজিটিভই দেখাবে। এবং পজিটিভ। m দ্বারা আমরা আসলে বুঝি যে বস্তুটা কত টাইমস বড় হলো, তাই না? যেমন যদি বলি যে m এর ভ্যালু 2 হচ্ছে, তাহলে 2 মানে কি? ওর যে ইনিশিয়ালি যে হাইট ছিল তার থেকে তার হাইট 2 টাইমস বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে সে হচ্ছে যদি 20 থাকে তাহলে হচ্ছে 40। যদি আমার বের হয় যে ধরো m এর ভ্যালু আসছে 1/3, ঠিক আছে, একটু মাথায় রাখো, m এর ভ্যালু আসছে 1/3, অবজেক্ট হচ্ছে তোমার 30, তাইলে বলো তো ইমেজের হাইট কত হবে? অবজেক্ট হচ্ছে 30 আর m আসছে আমার জন্য 1/3, তাহলে ইমেজের হাইট কত হবে? তাহলে হুম, শুনিনি। হ্যাঁ, 10, 10। তাই না? তার মানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে তখন, এই জি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল মাইক্রোস্কোপের জন্য এইটাই হচ্ছে সূত্র, মানে তার ইয়ার জন্য কি বলে এটারে, এটা কি বলে, তার ফোকাল লেন্থ বের করার জন্য কিংবা ইউ কিংবা ভি বের করার জন্য। আর এইখানে মাঝে মাঝে তোমার বইয়ে দেখবা এখানে হচ্ছে ভি এর বদলে ডি ইউজ করছে, হ্যাঁ, এবং ডি ইউজ করে বলে দিয়েছে হচ্ছে -25। -25 বলে তার কারণ হচ্ছে ওই যে আমার মনে আছে না চোখের জন্য নিয়ার পয়েন্ট কোনটা? 25 পড়ছিলাম না ছোটবেলায়, যে 25 সেন্টিমিটারের কাছে যখন আমরা কোনো অবজেক্টকে দেখতে চাই তখন কি হয়, আমার চোখের উপরে স্ট্রেস পড়ে। হ্যাঁ, আমরা এমনিতে একটা নর্মাল চোখের জন্য নিয়ার পয়েন্ট হচ্ছে 25, এখানে আমরা একটা অবজেক্টকে সব থেকে ভালো ফোকাসে দেখতে পারি। সেই জন্য চেষ্টা করা হয় যে অবজেক্টটা যাতে ভি ডিস্টেন্সে তৈরি হয়, সেজন্য মাঝে মাঝে যদি দেওয়া থাকে যে স্পষ্ট দর্শনের জন্য বা ক্লিয়ার ভিশনের জন্য, হ্যাঁ, বা ফোকাসড ইমেজের জন্য, এই ধরনের কথাবার্তা যদি বলা থাকে তখন বুঝবো যে ভি এর ভ্যালু কত বসাতে হবে? কত 25 ভি, বসাতে হবে। ভি। নিয়ার পয়েন্ট, হ্যাঁ, নিয়ার পয়েন্টে আমি অবজেক্ট 25। যদি তৈরি করি, আমি যদি ভার্চুয়াল যে অবজেক্টটা সেটা যদি আমি নিয়ার পয়েন্টে তৈরি করি তাহলে তো আমি সবথেকে ভালো দেখতে পাবো, তাই না? ওইভাবে হচ্ছে জিনিসটাকে সেট করা হয় যে তুমি এখন নিয়ার পয়েন্টে যদি দেখতে চাও তাহলে তোমার ফোকাল লেন্থ কত ইউজ করতে হবে, হ্যাঁ, এইভাবে হচ্ছে ম্যাথগুলো দিবে। ভি এর পরিবর্তে মাঝে মাঝে ইউজ হবে হচ্ছে ডি, এবং ওইখানে ডি এর জায়গায় হচ্ছে -25 ইউজ হয়। মাইনাস কেন? কারণ এই অবজেক্ট সবসময় ভার্চুয়াল, তাই না? ওই -25 না +25 ওই ঝামেলা যাওয়ারই দরকার নেই। যদি নিয়ার পয়েন্ট বলে আমরা বুঝবো যে এটা 25 সেন্টিমিটার দূরে আছে। এখন 25 সেন্টিমিটার দূরে আছে যেহেতু অবজেক্ট এটা ভার্চুয়াল, সে কারণে আমি ইউজ করব -25, আর কিচ্ছু না, এখানে -25 বসাই দিব, তখন শেষ। মনে থাকবে? এটা গেল আমাদের সিম্পল জি, মাইক্রোস্কোপের কাহিনী। আজকে এতটুকুই, ঠিক আছে? আমরা অনেক কিছুই দেখছি,
আমরা পরের দিন হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখব আর হচ্ছে টেলিস্কোপ দেখব। তাইলে কালকের আলোচনা অতটুকুই, এবং ওইখানে হচ্ছে যে কাজটা করা হয় আমি যেটা বলছিলাম, সিম্পল মাইক্রোস্কোপে সিঙ্গেল লেন্স ইউজ হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমার দুইটা লেন্স ইউজ হবে। কেউ কেউ চাইলে তিনটা দিয়েও বানাইতে পারে, কিন্তু আমরা শিখবো হচ্ছে দুইটা দিয়ে করলে কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে তৈরি করা যায়। টেলিস্কোপ দুইটা লেন্স দিয়ে কিভাবে তৈরি হয়, কেমনে কাজ করে, সেগুলো শিখবো। মনে থাকবে? আপাতত এই লেকচারের রেকর্ডিং তো তোমাদের জি। মনে হয় দিয়ে দেওয়া হয়, চেষ্টা করো যে রেকর্ডিংটা আবার দেখার, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি পিডিএফ দরকার হয় আচ্ছা তাইলে ওই কি বলে আর্ক একাডেমি অথরিটির সাথে বইলো, আমি পিডিএফও তোমাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর তাহলে ক্লাস ডিসমিস করে দিচ্ছি। ভালো থাকো। টাটা।